হাতে কলমে ইলেকট্রনিক শিখি অনলাইন কোর্সে সবাইকে স্বাগতম। হাতে কলমে ইলেকট্রনিক শিখি মূলত একটি প্র্যাকটিক্যাল কোর্স এবং এই কোর্সে মূল লক্ষ্য হচ্ছে ইলেকট্রনিক সার্কিট ডিজাইন শেখা। এই কোর্সের মাধ্যমে আমরা ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করা শিখব এবং আমাদের প্রয়োজন অনুসারে যেন আমরা বিভিন্ন সার্কিট ডিজাইন করতে পারি সে স্কিল বা দক্ষতা অর্জন করার জন্য কাজ করব। সাধারণত ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করতে হয় এবং এই সকল উপকরণগুলো এর মধ্যে আছে রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, রিলে ইত্যাদি আরও অনেক উপকরণ। তো আমরা সার্কিট ডিজাইন করার প্রধান অংশ হিসাবে এই সকল উপকরণগুলো কিভাবে কাজ করে সেগুলো জানবো এবং সার্কিট ডিজাইন করার জন্য এই উপকরণগুলোকে কিভাবে সিলেকশন করতে হয়, মানে সঠিক উপকরণকে কিভাবে চিনতে হয় এবং সেগুলোকে কিভাবে সার্কিটে ব্যবহার করতে হয় বা লাগাতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো এই কোর্সের সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের থিওরি ব্যবহার করব যেন আমরা সার্কিট ডিজাইনকে আরও বেশি দক্ষভাবে ব্যবহার করতে পারি। এই কোর্সটি মূলত সহজভাবে এবং ইন্টারেক্টিভভাবে ডিজাইন করা হয়েছে যেন যারা একবারে নতুন ইলেকট্রনিক্সের জগতে তারা যেন সহজে সার্কিট ডিজাইন করতে পারেন সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। এবং সাথে সাথে যারা বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে ইলেকট্রনিক্সের উপরে কোর্স করছেন তারাও যেন এই অনলাইন কোর্স থেকে উপকার পেতে পারেন সে বিষয়ে লক্ষ্য রেখে এই কোর্স তৈরি করা হয়েছে। তো আজকে এই কোর্সের প্রথম লেকচার। এই লেকচারে আমরা ইলেকট্রনিক্সের উপরে বিভিন্ন বেসিক যে সকল বিষয়সমূহ আছে সেগুলো সম্পর্কে জানব। এদের মধ্যে আছে বিদ্যুৎ কি, বিদ্যুৎ কিভাবে কাজ করে, বিদ্যুতের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ইত্যাদি। সাথে সাথে কিছু প্র্যাকটিক্যাল বিষয় সম্পর্কে আমরা জানব যেমন মাল্টিমিটারের ব্যবহার বা রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, এমনকি সার্কিট কিভাবে ডিজাইন করতে হয় সে সম্পর্কে বেসিক একটা ধারণা আমরা এই লেকচার থেকে অর্জন করব। এই কোর্সের পুরো অংশ জুড়ে আমি মোহাম্মদ আবুল বাশার আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে অনেকগুলো ইলেকট্রিক্যাল ডিভাইস দেখতে পাচ্ছি। এই ডিভাইসগুলো হয়তো আমরা আমাদের প্রতিদিনের কাজে ব্যবহার করে থাকি। তো এদের মধ্যে বিভিন্ন ডিভাইস বিভিন্ন কাজ করে থাকে। কিছু ডিভাইস আছে যেগুলো তাপ তৈরি করে, আবার কিছু ডিভাইস আছে যেগুলো শব্দ তৈরি করে, আবার কিছু ডিভাইস যেগুলো শব্দ প্রদর্শন করে থাকে। এছাড়াও কিছু ডিভাইস আছে যেগুলো হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, মানে এগুলো ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক শক্তিকে মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে থাকে। তো আমরা এখানে যে কোনো ডিভাইসই ব্যবহার করি না কেন এগুলোকে চালু করার জন্য আমাদেরকে একটি কমন অ্যাপ্রোচ ব্যবহার করতে হয় এবং এই অ্যাপ্রোচ বা উপায়টি হচ্ছে এই সকল ডিভাইসকে আমাদেরকে একটি পাওয়ার সকেট বা তারের সাহায্যে পাওয়ার লাইনের সাথে সংযুক্ত করতে হয়। মানে পাওয়ার সকেট থেকে বিদ্যুৎ নিয়েই এই ডিভাইসগুলো পরিচালিত হতে পারে। তো এই পাওয়ার সকেট থেকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য আমাদের একটি উপকরণ প্রয়োজন হয় এবং সেই উপকরণের নাম হচ্ছে তার বা কেবল। এই কেবল দিয়েই কিন্তু আমরা বিভিন্ন ইলেকট্রনিক উপকরণের মধ্যে বা সার্কিটের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করতে পারি। যদিও ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন নিয়ে অনেক কথা হচ্ছে বর্তমানে, তবুও আমরা এখন আমাদের নিত্যদিনের কাজের জন্য কেবল বা তার ব্যবহার করেই কিন্তু বিদ্যুৎ সরবরাহ করে থাকি। তো আমরা যদি এই কেবল বা তারকে ভালোভাবে পর্যবেক্ষণ করি আমরা দেখতে পাবো এই কেবল বা তারগুলোর ভিতরে অ্যালুমিনিয়াম বা কপারের একটি কোর আছে এবং এদের উপরে প্লাস্টিক বা রবারের স্তর দেয়া থাকে। আমরা যদি এই রবারের স্তর সরিয়ে ফেলি তাহলে আমরা সহজেই এই কপারকে দেখতে পাবো। তো আমরা যদি এই কপারের যে তার আছে সেটিকে যদি আমরা ভেঙে টুকরো করি তবে আমরা অনেকটা এরকম ভাঙা অনেক কপারের টুকরো পাবো। এখন এই কপারের টুকরোগুলোকে যদি আমরা আরও ক্ষুদ্র অংশে বিভক্ত করি তাহলে আমরা পাবো কপারের গুঁড়ো। এরপরে আমরা যদি এই কপারের যে গুঁড়ো ক্ষুদ্র কণা সেগুলোকে যদি আমরা আরও ক্ষুদ্র অংশে বিভক্ত করি এবং বিভক্ত করতেই থাকি তবে শেষ পর্যন্ত আমরা পাবো কপারের অ্যাটম। অ্যাটম হচ্ছে কোনো বস্তুর সেই কণা যাকে আর ভেঙে ছোট করা সম্ভব হয় না। যেমন আমরা যদি কাগজ বা কাঠ যে কোনো পদার্থকেই ভাঙতে থাকি এবং ভাঙতে ভাঙতে সর্বশেষ আমরা যে কণা পাই যাকে আর ভাঙা সম্ভব হবে না সেটি হবে অ্যাটম।
তো এক্ষেত্রে আমরা মনে করি যে এই আমাদের কাছে একটি কপারের অ্যাটম আছে। তো এই অ্যাটমগুলো আসলে এত ক্ষুদ্র যে এগুলোকে খালি চোখে দেখা সম্ভব হয় না। এগুলোকে দেখার জন্য আমাদের খুব শক্তিশালী মাইক্রোস্কোপ দরকার হয়, যেমন এক্স রে মাইক্রোস্কোপ। তো এই ধরনের মাইক্রোস্কোপ দিয়ে আমরা কেবলমাত্র কপারের কোনো ছবি তুলতে পারি। তো মনে করি আমাদের এখানে একটি কপারের অ্যাটম আছে এবং এই অ্যাটমকে আমরা এক্স রে মাইক্রোস্কোপ দিয়ে এর ভিতরে কি হচ্ছে তা দেখার চেষ্টা করব। মাইক্রোস্কোপ দিয়ে কপারের অ্যাটমের ভিতরে যদি আমরা একটি চিত্র গ্রহণ করি, তবে আমরা অনেকটা এরকম জিনিস দেখতে পাবো। তো এখানে একটা চিত্র দেয়া আছে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কপারের অ্যাটমের ভিতরে সেন্টারে অনেকগুলো গোলাকার বস্তু আছে, যেগুলোকে কিছুকে লেবেল করা আছে নিউট্রন নামে এবং কিছুকে লেবেল করা আছে প্রোটন নামে। এটা হচ্ছে কপারের যে অ্যাটম আছে তার কেন্দ্রে অবস্থান করে এবং একে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউট্রন এবং প্রোটন কণাগুলো থাকে। এখানে নিউট্রন হচ্ছে নিউট্রাল চার্জ, মানে এর কোনো চার্জ থাকে না, এবং প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। তো এই নিউট্রন এবং প্রোটন কপার অ্যাটমের কেন্দ্রস্থলে নিউক্লিয়াস হিসাবে বিদ্যমান থাকে। আর এই নিউক্লিয়াসের চারপাশে অনেকগুলো কক্ষপথ আছে এবং এই কক্ষপথে কিছু কণা, যেগুলোর নাম লেবেল করা আছে ইলেকট্রন, সেগুলো কিন্তু এই কক্ষপথে ঘুরতে থাকে। এই ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ চার্জ, যেগুলো কপারের নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে। আমাদের পৃথিবীর চারদিকে যেরকম চাঁদ প্রদক্ষিণ করে থাকে, বা আমরা যেমন সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে থাকি, একই রকমভাবে এই ইলেকট্রনগুলো কপারের যে নিউক্লিয়াস আছে তার চারপাশে একটি কক্ষপথে ঘুরতে থাকে। আমরা এতক্ষণ যে কপারের অ্যাটম সম্পর্কে জানলাম, এর সাথে বিদ্যুতের কি সম্পর্ক? বিদ্যুৎ কিভাবে কাজ করে এটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাটম সম্পর্কে জানতে হবে। তো এখানে আমরা কিছু কপারের অ্যাটম দেখতে পাচ্ছি। মনে করি আমাদের কাছে একটি কপারের তার আছে এবং এই তারের ভিতরে অনেকগুলো অ্যাটম সারিবদ্ধভাবে সাজানো আছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে প্রতিটি অ্যাটমের ভিতরে নিউক্লিয়াস আছে এবং এই নিউক্লিয়াসের চারদিকে কপারের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কিন্তু ঘূর্ণায়মান অবস্থায় আছে। মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো যার যার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় আছে। এখানে যদি আমরা আরেকটু ভালোভাবে লক্ষ্য করি তবে দেখতে পাবো যে এই ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকার পাশাপাশি তারা কিন্তু অ্যাটম থেকে অন্য অ্যাটমে লাফ দিয়ে চলে যাচ্ছে। মানে তারা এক অ্যাটম থেকে অন্য অ্যাটমে জাম্প করছে। আমরা যদি আরেকটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এই অ্যাটমগুলো যে জাম্পিং করছে, এই জাম্পিংগুলোর মধ্যে কিন্তু কোনো শৃঙ্খলা নাই। মানে এই অ্যাটমগুলো তাদের নিজস্ব ইচ্ছা মতোই কিন্তু জাম্পিং করছে। এক্ষেত্রে তাদের মধ্যে কোনো ডিসিপ্লিন বিদ্যমান নাই এবং তারা তাদের পছন্দ মতো যে যার খুশি মতো এখানে জাম্পিং করছে। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মানে অ্যাটমের জন্য দুটি বিষয়, একটা হচ্ছে যে এই নিউক্লিয়াসের চারপাশে অ্যাটমগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে এবং অ্যাটমগুলো কিন্তু তাদের সুবিধা মতো সময়ে একে অন্য এক অ্যাটম থেকে অন্য অ্যাটমে কিন্তু জাম্পিং করে চলে যায়। এটা কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনো তার বা যে কোনো পদার্থের মধ্যে হয়ে থাকে। যেমন আমাদের কাছে যদি কোনো একটা তার থাকে, যে তারের মধ্যে আমরা কিন্তু রেখে দিয়েছি, কোনো বিদ্যুৎ সংযোগ করি নাই, তারটা পড়ে আছে, সেই তারের মধ্যেও কিন্তু এই ক্রিয়া বিক্রিয়াগুলো হচ্ছে। মানে এই জাম্পিংগুলো হচ্ছে বা অ্যাটমগুলো যে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় আছে সেটা কিন্তু চলতেই থাকে। তো এর সাথে আমাদের বিদ্যুতের কি সম্পর্ক? এখন এই অ্যাটমের সাথে বিদ্যুতের সম্পর্ক বোঝার জন্য আমরা মনে করি যে একই রকমভাবে আমাদের একটি কপারের তার আছে এবং এই তারের মধ্যে যে অ্যাটমগুলো আছে সেগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে। এখন আমরা এই তারের সাথে একটা ব্যাটারি সংযুক্ত করলাম। এখন যখনই আমরা এই ব্যাটারি সংযুক্ত করব তখন ব্যাটারি থেকে ইলেকট্রনগুলো বের হবে, সেগুলো কপারের যে অ্যাটম সেগুলোর মধ্যে দিয়ে প্রভাবিত হয়ে পুনরায় আবার ব্যাটারিতে ফেরত আসবে। কিন্তু এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই ব্যাটারি সংযোগ করার ফলে কিন্তু এই কপারের যে অ্যাটমগুলো সেগুলোর মধ্যে এক ধরনের ডিসিপ্লিন তৈরি হয়েছে। মানে সবগুলো ইলেকট্রন কিন্তু একই সময়ে জাম্পিং করে এক অ্যাটম থেকে অন্য অ্যাটমে চলে যাচ্ছে।
মানে তাদের মধ্যে একটা শৃঙ্খলা তৈরি হয়েছে এবং জাম্পিংয়ের সময় একই তৈরি হয়েছে। তো যার ফলে এই অ্যাটমগুলোর মধ্যে আসলে একটি ইলেকট্রনের প্রবাহ তৈরি হচ্ছে, মানে ব্যাটারি থেকে ইলেকট্রন বের হচ্ছে, সেই ইলেকট্রন প্রথম অ্যাটমে যাচ্ছে, সেখান থেকে জাম্পিং করে দ্বিতীয় অ্যাটম, এবং এভাবে তারা সবগুলো অ্যাটম জাম্পিং করে পার হয়ে সর্বশেষে অতিরিক্ত ইলেকট্রনগুলো কিন্তু আবার ব্যাটারিতে ফেরত আসছে। তো এই যে তারের মধ্যে দিয়ে যে ইলেকট্রনের একটা শৃঙ্খলাপূর্ণ যে প্রবাহ তৈরি হচ্ছে, সেই প্রবাহই হচ্ছে আসলে বিদ্যুৎ। মানে আমরা যে বিদ্যুৎকে জানি বা বিদ্যুৎকে চিনি, সেটা হচ্ছে তারের ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ, এবং এই ইলেকট্রনের প্রবাহকেই বলা হচ্ছে বিদ্যুৎ। বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটি অ্যানিমেশন ব্যবহার করছি। এখানে মনে করি যে আমাদের একটি তার আছে, এবং এই তারের উপরে যদি এখানে যে ইনসুলেশন আছে সেটা যদি সরিয়ে ফেলি, তাহলে আমরা ভিতরে মাইক্রোস্কোপ দিলে অনেক অ্যাটম দেখতে পাবো। আমরা যদি অ্যাটমগুলোকে আরও ক্লোজলি পর্যবেক্ষণ করি, তবে দেখতে পাবো যে প্রতিটি অ্যাটম কিন্তু ভিন্ন ভিন্ন ডিরেকশনে মুভ করে আছে, মানে প্রতিটি অ্যাটম যে যার মতো ভিন্নমুখী অবস্থান নিয়ে আছে। এখন যদি আমরা এই তারকে কোনো একটি ব্যাটারির সাথে সংযুক্ত করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ইলেকট্রনগুলোর মধ্যে এক ধরনের শৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা যখন এর সাথে ব্যাটারি সংযোগ করব, তখন সবগুলো অ্যাটম কিন্তু তাদের দিক পরিবর্তন করে একটা নির্দিষ্ট দিকে চলে যাবে, এবং সবগুলো অ্যাটম একটি নির্দিষ্ট দিকে পয়েন্ট করবে। তো একদিকে যে ইলেকট্রনের এই প্রবাহ তৈরি হলো, সেটাকে কিন্তু আমরা বলবো বিদ্যুৎ প্রবাহ। তো আমরা এখন বিদ্যুৎ প্রবাহ কি সেটা আমরা জানলাম। তো এখন আমরা জানবো বিদ্যুৎ কিভাবে কাজ করে। তো মনে করি আমাদের একটা পাইপ আছে, এবং সেই পাইপের সাথে আমরা একটি পানির পাম্প লাগালাম। তো পাম্প লাগানোর পরে কি হবে, পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহিত হতে থাকবে। তো পাম্প এখানে পাইপের মধ্যে একটি প্রেসার তৈরি করবে, এবং এই প্রেসারের কারণে পানি কিন্তু পাইপের ভিতর দিয়ে প্রভাবিত হয়ে পুনরায় আবার এই পাম্পে ফেরত আসবে। তাহলে এখানে পাম্প হচ্ছে একটি চাপ বা প্রেসার তৈরি করার ডিভাইস, যেটা পানির উপর একটা চাপ তৈরি করবে, এবং এই চাপের কারণেই কিন্তু পানি পাইপের মধ্যে দিয়ে প্রভাবিত হয়ে তারপর পুনরায় আবার পাম্পে ফেরত আসবে। এখন যদি আমরা এই পাইপকে সরিয়ে সেখানে একটি তার স্থাপন করি, বিদ্যুতের তার স্থাপন করি, কপারের তার, এবং এই পাম্পকে সরিয়ে সেখানে ব্যাটারি স্থাপন করি, এবং পানির বদলে যদি আমরা ইলেকট্রন স্থাপন করি, তাহলে কিন্তু আমরা একই ধরনের বিষয় দেখতে পাবো। এখানে যে ব্যাটারি আছে, সেই ব্যাটারি কিন্তু একটি চাপ তৈরি করবে, এবং সেটি পানির উপরে না, ইলেকট্রনের উপরে একটি চাপ তৈরি করবে, এবং এই চাপের কারণেই কিন্তু ইলেকট্রনগুলো এই তারের মধ্যে দিয়ে প্রভাবিত হবে, যেটা আমরা আগে দেখেছি যে ব্যাটারি সংযোগ করার ফলে একটি চাপ তৈরি হয়, এবং এই চাপের কারণে ইলেকট্রনগুলো জাম্পিং করে এক অ্যাটম থেকে অন্য অ্যাটমে যেয়ে একটা প্রবাহ তৈরি করে, সেই প্রবাহই হচ্ছে বিদ্যুতের প্রবাহ। তো এখানে কিন্তু আমরা তুলনা করতে পারি পানির পাম্পের সাথে ব্যাটারিকে, কারণ পাম্প যেহেতু একটা প্রেসার তৈরি করে, এখানে ব্যাটারিও একটা প্রেসার তৈরি করছে ইলেকট্রনের উপরে। আমরা পানিকে চিন্তা করতে পারি ইলেকট্রনের সাথে, যে পানি এখানে প্রভাবিত হচ্ছিল, এখানে ইলেকট্রনে প্রভাবিত হচ্ছে, এবং বিদ্যুতের যে তারকে আমরা চিন্তা করতে পারি পানির পাইপের সাথে, যেটা একটা মিডিয়া, যার ভিতর দিয়ে পানি বা ইলেকট্রনগুলো প্রভাবিত হচ্ছে। তাহলে এভাবে কিন্তু আমরা পানির প্রবাহের সাথে বিদ্যুতের প্রবাহকে একটা কম্পারিজন করতে পারি। তো এখন কারেন্ট বা বিদ্যুৎ কি? কারেন্ট বা বিদ্যুৎ বলতে আমরা জানি যে এখানে ইলেকট্রনের যে প্রবাহ, সেই প্রবাহকেই বলা হয় কারেন্ট বা বিদ্যুতের প্রবাহ। কারেন্ট বলতে বোঝায় কী পরিমাণে চার্জ কোনো একটি মিডিয়ায়ের ভিতর দিয়ে নির্দিষ্ট সময় এর মধ্যে প্রবাহিত হচ্ছে। যেমন আমরা মনে করি যে আমাদের একটি তার আছে, এবং এই তারের ভিতর দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে। আমরা এখানে তারের একটা পয়েন্ট, যে পয়েন্টকে আমরা বলতে পারি Q1, এবং আরেকটা পয়েন্ট, যে পয়েন্টকে আমরা বলতে পারি Q2। এখন এইখানে Q1
পয়েন্টে আমরা একটি সময় ধরতে পারি T1, যেটা হচ্ছে 1 সেকেন্ড, এবং Q2 পয়েন্টে আমরা আরেকটা সময় দিতে পারি যেটা হচ্ছে T2, সেটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এই 1 থেকে 2 সেকেন্ড, এই যে সময়ের ব্যবধান, মানে 1 থেকে 2 সেকেন্ডের সময়ের ব্যবধান হচ্ছে 1 সেকেন্ড, বিকজ 2 - 1 হচ্ছে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড সময়ের মধ্যে এই Q1 এবং Q2, এই 1 সেকেন্ড সময়ের মধ্যে Q1 এবং Q2 জায়গার ভিতর দিয়ে কী পরিমাণে ইলেকট্রন প্রভাবিত হচ্ছে, সেটাই হচ্ছে বিদ্যুতের প্রবাহ। এখানে আমরা ইকুয়েশন লিখতে পারি যে Q2 - Q1 ডিভাইডেড বাই T2 - T1। Q2 হচ্ছে চার্জের পার্থক্য, মানে Q2তে যে পরিমাণ চার্জ ছিল এবং Q1-এ যে পরিমাণ চার্জ ছিল তাদের পার্থক্য, ডিভাইডেড বাই T2 - T1, মানে সময়ের পার্থক্য। একে আমরা বলতে পারি কারেন্ট। তাহলে কারেন্ট হচ্ছে ইলেকট্রন প্রবাহ এর হার ডিভাইডেড বাই সময়ের পার্থক্য। তাহলে ইলেকট্রন প্রবাহের হার মানে ডেল্টা কিউ বাই ডিভাইডেড বাই ডেল্টা টি। তো সাধারণত কারেন্টকে প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার হিসাবে, সংক্ষেপে যাকে অ্যাম্প বলা হয়। সেই অ্যাম্পিয়ার হচ্ছে 1 সেকেন্ড সময়ের মধ্য দিয়ে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় কোনো একটি নির্দিষ্ট জায়গার ভিতর দিয়ে, ক্রস সেকশনের ভিতর দিয়ে, তবে তাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। মানে বিষয়টা সহজ, যে আমরা যে এখানে Q2 এবং Q1 সেই জায়গার ভিতর দিয়ে T2 - T1, মানে 1 সেকেন্ড সময়ের মধ্যে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তবে তাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। তাহলে 1 কুলম্ব চার্জ আসলে কতখানি চার্জ, বা 1 অ্যাম্পিয়ার যে বিদ্যুৎ সেটা আসলে কতগুলো চার্জ যদি যুক্ত হয় তবে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ হয়। যদি 6.28 ইন্টু 10⁻18 পরিমাণে চার্জ কোনো একটি জায়গার ভিতর দিয়ে 1 সেকেন্ডে প্রভাবিত হয়, তবে তাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। এই 6.28 ইন্টু 10⁻18 হচ্ছে 1 কুলম্ব চার্জ। তো আমরা বুঝতে পারছি যে 1 কুলম্ব চার্জ কিন্তু অনেকগুলো চার্জের সমষ্টি, এবং এই পরিমাণে চার্জ যদি কোনো একটি নির্দিষ্ট জায়গার ভিতর দিয়ে 1 সেকেন্ডে প্রভাবিত হয়, তাহলেই তাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। এখন আমরা কারেন্ট বা বিদ্যুৎ এর প্রবাহ সম্পর্কে একটি বিষয় জানব, যে কারেন্ট আসলে কোন দিকে প্রভাবিত হয়। সেটি কারেন্ট কি প্লাস থেকে মাইনাসের দিকে যায়, নাকি মাইনাস থেকে প্লাসের দিকে যায়। যেমন আমরা জানি যে ব্যাটারি এর পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকে। তো বিদ্যুৎ যখন প্রভাবিত হয় তখন কি এটা প্লাস থেকে মাইনাসের দিকে যায়, নাকি মাইনাস থেকে প্লাসের দিকে যায়। তো বিদ্যুৎ যখন প্রথম আবিষ্কার হয়েছিল তখন বিজ্ঞানীরা মনে করেছিলেন যে বিদ্যুৎ হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে যায়। এই জন্য একে বলা হয় কনভেনশনাল কারেন্ট ফ্লো। মানে বইপত্র বা প্রাচীন যে সকল উপস্থাপনা আছে সেখানে মনে করা হয়েছিল যে বিদ্যুৎ প্লাস থেকে মাইনাসের দিকে যায়। কিন্তু পরে যখন এই বিষয়ে আরও বিস্তারিত জানা গেল, তখন বোঝা গিয়েছিল যে বিদ্যুৎ আসলে মাইনাস থেকে প্লাসের দিকে যায়। তাহলে এজন্য এই প্লাস থেকে মাইনাসের যে বিদ্যুৎ প্রবাহ তাকে বলা হয় কনভেনশনাল কারেন্ট ফ্লো, আর মাইনাস থেকে প্লাসের দিকে যদি বিদ্যুৎ যায় তাকে বলা হবে অরিজিনাল কারেন্ট ফ্লো। মানে কারেন্ট কিন্তু আসলে মাইনাস থেকে প্লাসের দিকে যায়। তো আমরা এই কোর্সে কিন্তু এই কনভেনশনাল কারেন্ট ফ্লো ব্যবহার করব, মানে আমরা মনে করব যে বিদ্যুৎ প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তবে বিষয় হচ্ছে যে আমরা যেটাই ব্যবহার করি না কেন, মানে কনভেনশনাল ব্যবহার করি বা অরিজিনাল ব্যবহার করি, এতে কিন্তু আমাদের হিসাবের কোনো পার্থক্য হবে না। আমরা প্লাস থেকে মাইনাস ব্যবহার যদি করি বা মাইনাস থেকে প্লাসের ফ্লো ব্যবহার করি, আমাদের কিন্তু ওই হিসাব নিকাশ ক্যালকুলেশনের ফলাফল একই আসবে। তো আমরা এখানে কনভেনশনাল কারেন্ট ফ্লো ব্যবহার করব। এখন বিদ্যুৎ সম্পর্কে জানার পরে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, এবং সেটা হচ্ছে পরিবাহী এবং অপরিবাহী। মানে কিসের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রভাবিত হতে পারে বা কোন পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ যেতে পারে না। যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ শক্তি চলাচল করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী। আমরা চারপাশে অনেকগুলো পরিবাহী দেখতে পাই, যেমন কপার আছে, সিলভার, স্বর্ণ, লবণ পানি, এরা হচ্ছে ইলেকট্রন পরিবাহী। আর কিছু পদার্থ আছে যাদের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাফেরা করতে পারে না, তাদেরকে বলা হয় অপরিবাহী, যেমন রাবার বা তেল, বিশুদ্ধ পানি ইত্যাদি। তো কিছু পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন প্রভাবিত হতে পারে, আবার কিছু পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন যেতে পারে না। এই বিষয়টা কেন হয়? তো এটা বোঝার জন্য আমরা একটা সিম্পল অ্যানিমেশন ব্যবহার করেছি। মনে করি আমাদের একটি আয়রনের তার আছে, এবং এটিকে যদি আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করি, তাহলে আমরা দেখতে পাবো
যে ইলেকট্রনগুলো এই তারের ভিতর দিয়ে যেতে পারছে, কিন্তু যাওয়ার সময় সে কিন্তু স্বাধীনভাবে যেতে পারছে না, তাকে কিন্তু অনেকগুলো বাধা পেরিয়ে তাকে যেতে হচ্ছে। তাহলে এখানে ইলেকট্রন প্রবাহ হওয়ার ক্ষেত্রে সে বাধা অনুভব করছে। অন্যদিকে যদি কপারের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রভাবিত হয়, তখন কিন্তু তাকে কোনো বাধা ছাড়াই সে স্বাধীনভাবে চলতে পারছে, কারণ কপারের অ্যাটমিক স্ট্রাকচার এরকম যে সহজেই সে ইলেকট্রন প্রবাহ হতে দিচ্ছে। আবার অন্যভাবে যদি রাবারের মধ্যে দিয়ে আমরা ইলেকট্রন প্রবাহ হওয়ার চেষ্টা করি বা তাকে ব্যাটারির সাথে সংযুক্ত করি রাবারকে, তাহলে আমরা দেখতে পাবো যে রাবারের অ্যাটমিক স্ট্রাকচার এত জটিল যে এর ভিতর দিয়ে ইলেকট্রন যেতে সক্ষম হচ্ছে না, ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে পরিবাহী বা অপরিবাহী হবার কারণ হচ্ছে কোনো একটা পদার্থের অ্যাটমিক স্ট্রাকচার, এবং এই অ্যাটমিক স্ট্রাকচারের কারণে কিন্তু ইলেকট্রনগুলো জাম্প করে এক অ্যাটম থেকে অন্য অ্যাটমে যেতে পারে না, যেটা আমরা কপারের ক্ষেত্রে আগে দেখেছি যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনগুলো জাম্প করার ফলে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। কিন্তু কিছু ম্যাটেরিয়াল আছে যাদের অ্যাটমিক স্ট্রাকচার এরকম যে তার ভিতর দিয়ে ইলেকট্রন জাম্পিং করতে পারে না, সেজন্য ইলেকট্রনগুলো আসলে প্রবাহ তৈরি করতে পারে না। আমরা বিদ্যুৎ এবং বিদ্যুতের পরিবাহী এবং অপরিবাহী বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। তো আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি তারা কিন্তু আসলে সব একই রকম নয়। বিদ্যুৎকে আসলে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, এবং এই দুটি প্রধান ভাগ হচ্ছে এসি বিদ্যুৎ এবং ডিসি বিদ্যুৎ। তো এসি বিদ্যুৎ কি? এসি বিদ্যুৎ হচ্ছে সেই বিদ্যুৎ যার মান চলার সময় পরিবর্তন হয়, মানে এই বিদ্যুৎ চলার সময় তার দিক পরিবর্তন করে থাকে। বিষয়টিকে যদি আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি, মনে করি যে আমাদের একটি গ্রাফ আছে, এবং এই গ্রাফে যদি আমরা এসি বিদ্যুতের জন্য গ্রাফ অঙ্কন করি, তবে জিরো পজিশন থেকে আমাদের এই বিদ্যুতের উপরে 220 ভোল্ট পর্যন্ত যাবে, যেহেতু আমাদের বাসাবাড়িতে 220 ভোল্ট এসি বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। তো এই জিরো থেকে এসি বিদ্যুৎ বৃদ্ধি পেয়ে 220 ভোল্ট পর্যন্ত গেল, তারপর তা কিন্তু আবার কমে যেয়ে 0 ভোল্টে ফেরত আসবে, এবং তারপর আরও কমে যেয়ে -220 ভোল্টে চলে যাবে। এরপরে সেটা আবার বৃদ্ধি পেয়ে 0 ভোল্ট, এবং আবার বৃদ্ধি পেয়ে 220 ভোল্ট, পুনরায় 0 ভোল্ট, -220 ভোল্ট। এভাবে কিন্তু এই বিদ্যুৎ ঢেউয়ের আকারে চলতে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বিদ্যুতের মান একসময় বৃদ্ধি পাচ্ছে, আবার জিরোতে চলে আসছে, আবার মাইনাসের দিকে চলে যাচ্ছে। তাহলে এই বিদ্যুৎ চলার সময় তার দিক পরিবর্তন করছে, বিধায় এই বিদ্যুতের নাম হবে এসি বিদ্যুৎ বা অল্টারনেটিং কারেন্ট। অন্যদিকে ডিসি বিদ্যুৎ, ডিসি বিদ্যুৎ হচ্ছে ডিরেক্ট কারেন্ট। এই বিদ্যুৎ হচ্ছে চলার সময় এদের দিক পরিবর্তিত হয় না। যেমন আমাদের যদি 5 ভোল্টের একটা বিদ্যুৎ সোর্স থাকে এবং সেখান থেকে আমরা আউটপুট গ্রাফ তৈরি করি, তবে আমরা দেখতে পাবো যে এখানে মোটামুটি আমরা কিছু 5 ভোল্টে কিন্তু আউটপুট পাবো। এখানে কিছু ফ্লাকচুয়েশন থাকতে পারে, কিন্তু এটা এসি বিদ্যুতের মতো কিন্তু দিক পরিবর্তন করবে না। এটা ডিসি বিদ্যুৎ আমার একটা সমান সরল রেখাভাবে প্রভাবিত হবে। তো এসি বিদ্যুৎ হচ্ছে চলার সময় তার দিক পরিবর্তন করে, এবং ডিসি বিদ্যুৎ হচ্ছে চলার সময় তার দিক পরিবর্তন করে না এবং সরলরৈখিকভাবে একটা মানযুক্ত বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তো আমরা আমাদের বাসা বাড়িতে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে যে বিদ্যুৎ পাই সেটা কিন্তু এসি বিদ্যুৎ, আবার ব্যাটারি থেকে যে বিদ্যুৎ পাই সেটা হচ্ছে ডিসি বিদ্যুৎ। তো উভয় ধরনের বিদ্যুতেরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। যেমন এসি বিদ্যুৎ যেটা আছে সেটা কিন্তু ট্রান্সমিশন লাইনের জন্য খুবই কার্যকরী। যেমন মানে আমাদের যেখানে বিদ্যুৎ তৈরি করা হয়, পাওয়ার প্ল্যান্ট, সেখান থেকে আমাদের বাসা বা কলকারখানা কিন্তু অনেক দূরে হয়। তো এগুলোকে লম্বা লাইন ব্যবহার করে, তার ব্যবহার করে নিয়ে আসতে হয়, যেটা ট্রান্সমিশন লাইন বলে। তো এই লাইনের দীর্ঘ দূরত্বে যে বিদ্যুৎ প্রবাহ হয় সেটা কিন্তু এসি বিদ্যুৎ খুব কার্যকরভাবে ফলাফল প্রদান করতে পারে। অন্যদিকে ডিসি বিদ্যুৎ কিন্তু বিভিন্ন ছোট ডিভাইস যেমন মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি চালানোর কাজে ব্যবহার করা যায়। আবার বিভিন্ন যে সকল এনার্জি স্টোরেজ ডিভাইস আছে সেগুলোকেও কিন্তু ডিসি বিদ্যুৎ ভালোভাবে কাজ করে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যাটারি আছে, এবং ব্যাটারির ভিতর দিয়ে ইলেকট্রনগুলো প্রভাবিত হচ্ছে। এই ইলেকট্রনগুলো কিন্তু সরলরৈখিকভাবে প্রবাহ হচ্ছে, এবং এদের মধ্যে কিন্তু কোনো ধরনের ফ্লাকচুয়েশন সেরকমভাবে নাই। তো এটা হচ্ছে ডিসি বিদ্যুৎ। অন্যদিকে আমরা যদি এসি বিদ্যুতের দিকে লক্ষ্য করি এবং ব্যাটারিকে সরিয়ে আমরা একটি প্লাগ স্থাপন করি, তবে কিন্তু আমরা দেখতে পাবো যে ইলেকট্রনগুলো কিন্তু একটি ঢেউয়ের আকারে চলমান আছে, এবং ইলেকট্রনগুলো চলার সময় তাদের গতিপথ বা দিক পরিবর্তন করছে। তো আমরা বিদ্যুতের প্রকার এসি এবং ডিসি বিদ্যুৎ সম্পর্কে জানলাম, এবং এদের মধ্যে যে পার্থক্য আছে সে সম্পর্কে অবহিত হলাম।
এখন আমরা বিদ্যুতের কিছু বৈশিষ্ট্য, ভোল্টেজ এবং কারেন্ট সম্পর্কে জানব। ভোল্টেজ কি? ভোল্টেজ হচ্ছে কোনো একটি চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে সরানোর জন্য যতখানি শক্তি প্রয়োজন সেটি হচ্ছে ভোল্টেজ। আর অন্যদিকে আমরা কারেন্ট সম্পর্কে জানি। কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, তাকে বলা হয় কারেন্ট, এবং কারেন্টকে অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়। 1 অ্যাম্পিয়ার হচ্ছে প্রতি সেকেন্ডে যদি 6.28 × 10⁻18 পরিমাণ ইলেকট্রন যদি প্রভাবিত হয় তবে তাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। আর ভোল্টেজ হচ্ছে এই একটা চার্জ, সিঙ্গেল চার্জ, তাকে সরানোর জন্য যে পরিমাণে শক্তি প্রয়োজন হয় সেটি হচ্ছে ভোল্টেজ। তো 1 ভোল্ট হচ্ছে 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম্ব। তো বিষয়টা আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝি। যেমন আমরা মনে করি যে আমাদের একটি পানির পাইপ আছে এবং এই পাইপের মধ্য দিয়ে পানি প্রভাবিত হচ্ছে। তো পাইপের মধ্যে কোনো বাধা নেই, পানি সরাসরি প্রভাবিত হতে পারছে। এখন যদি আমরা পাইপের মধ্যে একটি বাধা স্থাপন করি, স্পঞ্জ বা রাবার কিছু একটা স্থাপন করি, তবে দেখা যাবে যে পানি কিন্তু আর আগের মতো প্রবাহ দিতে পারছে না। এর ফলে কি হবে, যে বাধার এক পাশে পানির পরিমাণ বেশি এবং অন্য পাশে পানির পরিমাণ কম হবে, এবং এর ফলে এক পাশে পানি বেশি হওয়ার কারণে পানির চাপ বেশি থাকবে এবং আরেক পাশে পানি কম হওয়ার কারণে পানির চাপ কম থাকবে। এর ফলে এই বাধা এর দুই পাশে কিন্তু পানির চাপের একটা পার্থক্য তৈরি হবে। তো একই রকমভাবে যদি তারের ভিতর দিয়ে ইলেকট্রনগুলো প্রভাবিত হতে থাকে কপারের ভিতর দিয়ে কোনো ধরনের বাধা ছাড়াই, যেহেতু কপার একটা ভালো পরিবাহী বা কন্ডাক্টর, তো এখন যদি আমরা এই কপারের তারের মধ্যে কোনো একটি বাধা স্থাপন করি তাহলে কিন্তু এই ইলেকট্রনগুলো সহজে প্রভাবিত হতে পারবে না। এর ফলে কি হবে, এদের এক পাশে মানে বাধা এর এক পাশে ইলেকট্রন এর পরিমাণ বৃদ্ধি পাবে এবং বাধা এর অন্য পাশে ইলেকট্রন এর পরিমাণ কমে যাবে। তো এই দুই পাশে যে ইলেকট্রনের পার্থক্য, মানে এক পাশে ইলেকট্রনের পরিমাণ বেশি যার ফলে এখানে চাপ বেশি, আরেক পাশে ইলেকট্রনের পরিমাণ কম মানে চাপ কম, এই বাধার কারণে তারের মধ্য দিয়ে যে চাপ তৈরি হবে সেটি কিন্তু আসলে ভোল্টেজ। আমরা যদি এই বাধার দুই পাশে মিটার স্থাপন করি, মানে একটা মিটারের দুইটা তারকে বাধার দুই পাশে স্থাপন করি, তাহলে কিন্তু আমরা মিটারে ভোল্টেজ দেখতে পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটি তারের ভিতর দিয়ে যে ইলেকট্রনের প্রবাহ হয় সেটি হচ্ছে কারেন্ট, এবং কোনো একটি চার্জকে সরাতে যে পরিমাণে শক্তি দরকার হয়, মানে এখানে যেহেতু একটা বাধা আছে সেহেতু আমাদের কিন্তু একটা বিপরীতমুখী চাপ আছে এবং সেই চাপকে অতিক্রম করে কিন্তু এই ইলেকট্রনগুলোকে সরাতে বা একটা চার্জকে কিন্তু সরাতে হয়। তো এক্ষেত্রে শক্তি প্রয়োজন হয় এবং সেই শক্তির পরিমাণকেই কিন্তু বলা হচ্ছে ভোল্টেজ, যে এখানে ভোল্টেজ হচ্ছে 1 জুল ডিভাইডেড বাই 1 কুলম্ব। সার্কিট ডিজাইন করার সময় এই ভোল্টেজ এবং কারেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সঠিক ভোল্টেজ এবং কারেন্ট নির্ধারণ করার মাধ্যমেই কিন্তু আমাদের সার্কিটের বিভিন্ন অংশ ডিজাইন করতে হয় এবং বিভিন্ন উপকরণগুলোকে সার্কিটে ব্যবহার করতে হয়। এই সম্পর্কে পরবর্তীতে আমরা বিস্তারিত জানব। তো এই ভোল্টেজ এবং কারেন্ট সম্পর্কে জানার পরে আমরা বিদ্যুতের আরেকটা বৈশিষ্ট্য সম্পর্কে জানব, এবং সেটা হচ্ছে বিদ্যুতের শক্তি বা ইলেকট্রিক্যাল পাওয়ার। তো পাওয়ার হচ্ছে কি? পাওয়ার হচ্ছে খুব সাধারণ, যে আমরা যে ইতিপূর্বে ভোল্টেজ সম্পর্কে জেনেছি এবং কারেন্ট সম্পর্কে জেনেছি, সেই দুটোর গুণফলই কিন্তু বৈদ্যুতিক শক্তি। আমরা যদি বৈদ্যুতিক শক্তিকে পি দ্বারা চিহ্নিত করি, তাহলে পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই। এখানে ভি হচ্ছে ভোল্টেজ এবং আই হচ্ছে কারেন্ট। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল হচ্ছে পাওয়ার বা শক্তি, এবং শক্তির একক হচ্ছে ওয়াট, মানে 1 ওয়াট হচ্ছে 1 জুল পার সেকেন্ড। আমরা আমাদের বাসা বাড়িতে আমরা যে বৈদ্যুতিক বিল প্রদান করি সেটা কিন্তু আমরা ওয়াট হিসাবে দিয়ে থাকি, মানে প্রতি ওয়াট ব্যবহার করার কারণে কিন্তু আমাদেরকে বিল দিতে হয়। মানে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের তারের মধ্য দিয়ে কী পরিমাণে ইলেকট্রন প্রভাবিত হচ্ছে এবং এই ইলেকট্রনের প্রেশার কেমন আছে সেটার গুণফলই কিন্তু আসলে বিদ্যুতের শক্তি এর পরিমাণ, যাকে বলা হচ্ছে ওয়াট। যেমন আমরা মনে করি আমাদের একটি তার আছে এবং এই তারের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে,
এখন যদি আমরা এই তারের মধ্যে একটি বাধা তৈরি করি, তাহলে কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু সহজভাবে প্রভাবিত হতে পারবে না, যেটা আমরা আগে দেখেছি। যার ফলে এই বাধার এক পাশে ইলেকট্রনের পরিমাণ বেশি থাকবে এবং আরেক পাশে ইলেকট্রনের পরিমাণ কি কম থাকবে। এখন যদি আমরা এই বাধার দুই পাশে একটি মিটার স্থাপন করি এবং ভোল্টেজ দেখার জন্য, যাকে ভি দ্বারা চিহ্নিত করা হয়েছে, তাহলে কিন্তু আমরা এই মিটারে ভোল্টেজ দেখতে পাবো। এখন যদি আমরা এই বাধা এর পরিমাণকে আরও বেশি বৃদ্ধি করে দিই এবং আরও বেশি বড় বাধা তৈরি করি, তাহলে কিন্তু খুব কম পরিমাণে ইলেকট্রন এখান দিয়ে প্রভাবিত হতে পারবে। কিন্তু বাধা বৃদ্ধি করার ফলে কি হলো, এখানে কিন্তু চাপ বেড়ে গেল, মানে ভোল্টেজ বেড়ে গেল, প্রেশার বেড়ে গেল এবং ইলেকট্রনগুলো বাধা অতিক্রম করার জন্য এক ধরনের চাপ প্রয়োগ করছে, তারা বাধা অতিক্রম করতে সক্ষম হচ্ছে না। তাহলে অধিক পরিমাণে ইলেকট্রন কিন্তু এই বাম পাশে জমা হচ্ছে, যার ফলে প্রেশার কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ভোল্টেজের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এদিকে কারেন্টের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, কোনো কারেন্ট প্রভাবিত হতে পারছে না, বা খুব কম পরিমাণে কারেন্ট এই বাধা অতিক্রম করে ডান পাশে যেতে পারছে। আবার আমরা যদি এই বাধাকে সরিয়ে দেই, তাহলে কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু খুব সহজেই প্রভাবিত হতে পারবে। এক্ষেত্রে কিন্তু ভোল্টেজের পরিমাণ কমে গেল, কিন্তু কারেন্টের পরিমাণ বেড়ে গেল, মানে ইলেকট্রনগুলো এখন অনেক পরিমাণ ইলেকট্রন যেতে পারছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক কিন্তু ইনভার্স, মানে বিপরীতমুখী সম্পর্ক। মানে ভোল্টেজ যদি বাড়ে তাহলে কিন্তু কারেন্ট কমে যাবে, আর কারেন্ট যদি বাড়ে তাহলে কিন্তু ভোল্টেজ কমে যাবে। মানে অধিক পরিমাণে যদি ইলেকট্রন তারের ভিতর দিয়ে যেতে পারে তাহলে কিন্তু ভোল্টেজ কমে যাবে। তো এক্ষেত্রে সার্কিট ডিজাইন করার সময় আমরা যদি ভোল্টেজের পরিমাণ যদি বৃদ্ধি করি, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু ইলেকট্রনের ফ্লো কম এবং সেখানে কারেন্টের পরিমাণও কিন্তু কম। আর যদি কারেন্টের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু ভোল্টেজের পরিমাণ কিন্তু কি কমে যাবে। তো যেহেতু সার্কিটের মধ্যে কারেন্ট এবং ভোল্টেজ এর পরিমাণ জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই কারেন্ট এবং ভোল্টেজকে দেখার জন্য বা জানার জন্য আমরা কিন্তু একটা টুলস ব্যবহার করতে পারি, এবং সেই টুলসের নাম হচ্ছে মাল্টিমিটার। যেহেতু আমরা কারেন্ট এবং ভোল্টেজকে দেখতে পাই না, তাই আমাদেরকে এই মাল্টিমিটার টুল ব্যবহার করে সার্কিটের ভিতরে কী ধরনের কারেন্ট এবং ভোল্টেজ আছে সেগুলো কিন্তু বোঝার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে। তো এই মাল্টিমিটার যে টুলস, সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা জানবো। এখানে আমরা একটা মাল্টিমিটারের ছবি দেখতে পাচ্ছি। বাজারে বিভিন্ন ধরনের মাল্টিমিটার আছে, তবে এখানে যে মাল্টিমিটারের ছবি প্রদান করা হয়েছে সেটি মূলত বেশ কমন এবং ইকোনমিক, এবং সাধারণ সব সার্কিট ডিজাইন বা শিক্ষামূলক কাজে এই ধরনের মাল্টিমিটারকে আমরা সহজে ব্যবহার করতে পারি। তো এই মাল্টিমিটারকে যদি আমরা লক্ষ্য করি, তবে দেখা যাবে যে এর কিন্তু একটি নব আছে এবং এই নবের মাথায় একটি তীর চিহ্ন বিদ্যমান আছে। তো এখানে অনেকগুলো ফাংশন আছে। এই তীর চিহ্নকে ঘুরিয়ে আমরা যে ফাংশনের উপরে রাখবো সেই ফাংশন কিন্তু অ্যাক্টিভেট হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ভি, আমরা জানি ভি হচ্ছে ভোল্টেজের চিহ্ন। তাহলে আমরা যদি এই নবে ঘুরিয়ে এখানে যে সেটিংগুলো আছে বিভিন্ন ভোল্টেজের মান সেখানে রাখি, তাহলে কিন্তু আমরা ডিসপ্লেতে ভোল্টেজ দেখতে পাবো। আবার আমরা এই পাশে যদি দেখি যে এ হচ্ছে কিন্তু কারেন্ট, মানে আমরা নব ঘুরিয়ে যদি এর সাথে যুক্ত যে সেটিংগুলো আছে সেখানে রাখি, তাহলে কিন্তু আমরা কারেন্টের মান দেখতে পাবো। এবং এই মিটারকে অফ করার জন্য আমরা উপরে অফ লেখা আছে, সেখানে নব দিলে অফ হয়ে যাবে। এবং এখানে আরও বিভিন্ন ফাংশন আছে। তো বিভিন্ন মিটারে বিভিন্ন ধরনের ফাংশন থাকতে পারে, তবে সবগুলো মিটারই সাধারণত এই ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স এগুলো মাপার যে বেসিক ফাংশনগুলো সেগুলো বিদ্যমান থাকবে। আর সাথে মিটারে দুটো তার দেখতে পাচ্ছি আমরা, একটা লাল এবং আরেকটা কালো, এবং কালো হচ্ছে কমন। এই দুটো তার ব্যবহার করে কিন্তু আমরা সার্কিট থেকে বা ডিভাইস থেকে সিগন্যাল নিব, এবং এই সিগন্যালের মাধ্যমে কিন্তু মিটারে প্রদর্শন করবে যে এই সার্কিটের ভিতর কারেন্ট বা ভোল্টেজ বা রেজিস্ট্যান্স এর মান কত। সার্কিটের মধ্যে যে মিটারগুলো স্বাভাবিকভাবে থাকে, যে সেগুলো হচ্ছে ভোল্টেজ মাপার মিটার, কারেন্ট মাপার মিটার, রেজিস্ট্যান্স মাপার মিটার, এছাড়াও ক্যাপাসিট্যান্স, ট্রানজিস্টরের গেইন মাপার সহ আরও বিভিন্ন ফাংশন বিভিন্ন মিটারে থাকতে পারে। মাল্টিমিটার দিয়ে যদি আমরা কোনো একটি কম্পোনেন্টের ভোল্টেজ মাপতে যাই, তাহলে আমাদেরকে এই কম্পোনেন্টের দুই পাশে মিটারে যে দুটি তার আছে সেটি স্থাপন করতে হবে। আমরা দেখেছি যে মাল্টিমিটারে দুটো তার আছে, একটি হচ্ছে লাল এবং অন্যটি হচ্ছে কালো। তো এই দুটো তারকেই মিটারের দুই পাশে
প্যারালালি সংযোগ করতে হবে। তো এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি, সার্কিটে একটা 9 ভোল্টের ব্যাটারি আছে এবং একটি রেজিস্টর আছে। তো এই রেজিস্টরের ভিতরে ভোল্টেজ কী পরিমাণে আছে সেটা জানার জন্য আমরা কিন্তু এই মিটারকে এই রেজিস্টরের দুই পাশে স্থাপন করেছি। যেমন এখানে আমরা মনে করি আমাদের একটি তার আছে আগের উদাহরণের মতো, এবং এই তারের মধ্যে একটি বাধা বা রেজিস্টার আমরা স্থাপন করেছি। বাধার দুই পাশে আমরা যদি মিটার স্থাপন করি তাহলে কিন্তু এই মিটারে আমরা ভোল্টেজ দেখতে পাবো। তো মাল্টিমিটার ব্যবহার করে এভাবে আমরা কোনো একটি কম্পোনেন্টের ভিতরে ভোল্টেজ দেখতে পারি। আবার একই রকমভাবে আমরা যদি কোনো একটি কম্পোনেন্ট বা সার্কিটের ভিতরে কী পরিমাণে কারেন্ট প্রভাবিত হচ্ছে সেটা যদি জানতে চাই, তাহলে আমাদেরকে সেই সার্কিটের যে কানেকশন সেটিকে ব্রেক করতে হবে, এবং এই কানেকশনকে ব্রেক করে সেখানে মিটারকে স্থাপন করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটের ভিতরে কারেন্টের প্রবাহ এর মান জানার জন্য আমরা কিন্তু সার্কিটের তারের সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং মিটারকে স্থাপন করেছি। যার ফলে কি হবে, 9 ভোল্ট ব্যাটারি থেকে যে ইলেকট্রনগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু সরাসরি মিটারের মধ্যে প্রভাবিত হবে এবং মিটার থেকে বের হয়ে পুনরায় রেজিস্টরের মধ্যে যাবে। তাহলে এর ফলে এই মিটার জানতে পারবে যে সার্কিটের ভিতর দিয়ে কী পরিমাণে ইলেকট্রন প্রভাবিত হচ্ছে। তো এভাবে মাল্টিমিটার দিয়ে কিন্তু কারেন্টের মান জানা সম্ভব হয়। তো আমরা মাল্টিমিটার সম্পর্কে জানলাম, মাল্টিমিটার কীভাবে ব্যবহার করতে হয়, এবং পরবর্তীতে আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো যে মাল্টিমিটারের ব্যবহার এবং কীভাবে এগুলো থেকে মান দেখা যায়। এখন আমরা সার্কিট ডিজাইন করার জন্য আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে জানব, সেটি হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে কোনো একটি সার্কিটের ভিতরে একটি উপকরণ যেটি বিদ্যুৎ চলাচল করতে বাধা দেয়। ইতিপূর্বের উদাহরণে আমরা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল যেন বাধাগ্রস্ত হয় সেজন্য আমরা কি একটা উপকরণ বা একটা পদার্থ প্রবেশ করিয়েছিলাম। পদার্থের কারণে যে বাধা তৈরি হচ্ছে সেই বাধাকেই আসলে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। এর ফলে রেজিস্ট্যান্সের লক্ষ্য হচ্ছে যে সার্কিটের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে বাধা দেয়া, এবং এই রেজিস্ট্যান্সকে কিন্তু ইংরেজি আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। যেমন আমাদের এখানে যদি একটা তার আছে এবং এই তারের মধ্যে দিয়ে আমরা একটি রেজিস্ট্যান্স প্রবেশ করালাম, তাহলে ইলেকট্রনগুলো কিন্তু সহজেই তারের মধ্যে দিয়ে যেতে পারবে না। তখন কিছু পরিমাণে ইলেকট্রন তারের ভিতর দিয়ে চলতে পারবে এবং বাকি ইলেকট্রনগুলো কিন্তু একপাশে আটকে থাকবে। যে এখানে যে ইলেকট্রন প্রবাহকে বাধাগ্রস্ত করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয়েছে সেই ডিভাইসের বৈশিষ্ট্য হচ্ছে রেজিস্ট্যান্স বা বাধা প্রদান করার সক্ষমতা। যদি এখানে আমরা অনেকগুলো রেজিস্ট্যান্সকে পাশাপাশি স্থাপন করি বিভিন্ন মানের, কোনোটির মধ্যে দিয়ে বেশি পরিমাণে ইলেকট্রন যেতে পারে, কোনোটির ভিতর দিয়ে কম পরিমাণে, এবং কোনোটির ভিতর দিয়ে আরও কম পরিমাণে ইলেকট্রন প্রভাবিত হয়, তাহলে কিন্তু আমাদের এখানে আমরা ইলেকট্রনের প্রবাহকে এই রেজিস্ট্যান্স দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। এখানে একটা বিষয় লক্ষণীয়, ইলেকট্রনগুলো যখন এই বাধার ভিতর দিয়ে অতিক্রম হচ্ছে তখন কিন্তু এখানে এই ইলেকট্রনগুলো কিন্তু বাধার সাথে ঘষা খাচ্ছে। এই ঘষা খাওয়ার ফলে কিন্তু এই কম্পোনেন্টগুলো মানে রেজিস্টরগুলো কিন্তু গরম হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা এমন রেজিস্টর ব্যবহার করি যেগুলো ইলেকট্রনের সাথে অনেক বেশি ঘষা খায়, তাহলে কিন্তু এগুলো কিন্তু পুড়ে যেতে পারে, কারণ অধিক পরিমাণে ইলেকট্রনের সাথে ঘষা খাওয়ার ফলে এই রেজিস্টরগুলো কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাবে এবং গরম হওয়ার কারণে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। তাই আমাদের সার্কিটে কিন্তু আমাদেরকে সঠিক মানের রেজিস্টর ব্যবহার করতে হবে, আমাদেরকে সঠিক রেজিস্টর সিলেকশন করতে হবে যেন এগুলো ইলেকট্রনগুলোকে বাধাও দিতে পারে প্রয়োজন মতো, আবার সেগুলো অতিরিক্ত গরম হয়ে যেন পুড়ে না যায়। তো এই সার্কিটের সঠিক মানের রেজিস্টর সিলেকশন করার জন্য আমরা কিন্তু এই ওহমের সূত্র ব্যবহার করতে পারি। ওহমের সূত্র মোতাবেক রেজিস্ট্যান্স হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, বা আর হচ্ছে রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভি হচ্ছে ভোল্টেজ এবং আই হচ্ছে কারেন্ট, তাহলে আর ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, যাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই ওহমের সূত্র ব্যবহার করে আমরা কিভাবে সঠিক মানের রেজিস্টর সিলেকশন করতে পারি সার্কিটে, তা আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। যেমন মনে করি আমাদের একটি সার্কিট আছে,
এই সার্কিটে আমাদের একটি রেজিস্টর আছে এবং এই রেজিস্টরের মান হচ্ছে আর, এবং এই সার্কিটে আমাদের একটি ভোল্টেজ আছে, যে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, মানে আমরা একটা 5 ভোল্টের ব্যাটারি সংযুক্ত করেছি এবং এই সার্কিট দিয়ে আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমাদের এখানে রেজিস্টরের মান কত হবে? তো রেজিস্টরের মান বের করার জন্য আমরা ওহমের সূত্র ব্যবহার করতে পারি এবং এই ওহমের সূত্র অনুসারে আমরা লিখতে পারি R is equal to V divided by I, মানে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। তাহলে এখানে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট এবং কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা লিখতে পারি যে 1 অ্যাম্পিয়ার, তাহলে 5 ডিভাইডেড বাই 1 হচ্ছে এখানে 5 ওহম। তাহলে আমরা যদি এখানে 5 ওহমের একটি রেজিস্টর ব্যবহার করি তাহলে কিন্তু আমরা নিরাপদে এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট 5 ভোল্ট এখান থেকে ট্রান্সমিশন করতে পারবো। তো সার্কিটের ভিতরে বাধা প্রদান করার জন্য বা রেজিস্ট্যান্স তৈরি করার জন্য যে উপকরণ ব্যবহার করা হয় তাকে বলা হয় রেজিস্টর। তো আমরা এখানে একটি রেজিস্টরের ছবি দেখতে পাচ্ছি এবং এই রেজিস্টরের ছবির দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে কিন্তু অনেকগুলো দাগ দেওয়া আছে। এখানে প্রথম যে দাগ আছে সেটি হচ্ছে বাদামি, দ্বিতীয় দাগ হচ্ছে লাল, তারপর তৃতীয় যে দাগ আছে সেটি বাদামি এবং সর্বশেষ গোল্ডেন কালারের একটি দাগ দেখা যাচ্ছে। এই দাগগুলোকে ব্যান্ড এ, ব্যান্ড বি, ব্যান্ড সি এবং ব্যান্ড ডি হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে ব্যান্ড যে এ এটা হচ্ছে প্রথম ডিজিট, ব্যান্ড বি হচ্ছে দ্বিতীয় ডিজিট এবং ব্যান্ড সি এটা হচ্ছে মাল্টিপ্লায়ার, মানে প্রথম এবং দ্বিতীয় যে ডিজিট তার সাথে এই ব্যান্ড সি এর মানকে গুণ করতে হবে। তো বিষয়টা আমরা একটু ভালোভাবে বোঝার জন্য একটা টেবিল আছে, সেই টেবিলটা আমরা লক্ষ্য করি। এই টেবিলে কিন্তু আমাদের প্রথম ডিজিটের জন্য বিভিন্ন মান দেওয়া আছে, যেমন আমরা জানি দেখতে পাচ্ছি কালোর জন্য 0, বাদামির জন্য 1, লালের জন্য 2, একই রকমভাবে সেকেন্ড ডিজিটের জন্য এরকম একই মান দেওয়া আছে, লালের জন্য 2, বাদামির জন্য 1, এরকম। তৃতীয় যে ডিজিট আছে সেটাও কিন্তু একই, 1 2 3 একই টেবিল। এবং চতুর্থ যে মান দেয়া আছে মাল্টিপ্লায়ার, সেখানে কিন্তু বলা আছে যে কালো হলে 1 দ্বারা গুণ করতে হবে, এই ব্রাউন কালার হলে 2 দ্বারা গুণ করতে হবে, লাল হলে 100 দ্বারা, ব্রাউন কালার হলে 10 দ্বারা গুণ করতে হবে, লাল হলে 100 দ্বারা গুণ করতে হবে, ইত্যাদি। তো আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি। তো এখানে আমাদের যে রেজিস্টার আছে সেখানে প্রথম যে কালার আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাদামি। তাহলে আমরা যদি টেবিলে ফেরত যাই তবে আমরা দেখতে পারবো যে বাদামি রঙের জন্য আমাদের নাম্বার হচ্ছে 1। তাহলে যেহেতু আমাদের এই রেজিস্টারে প্রথম মার্ক হচ্ছে বাদামি, তাহলে আমরা দেখলাম বাদামি বা ব্রাউন, ব্রাউনের মান হচ্ছে 1। এই দ্বিতীয় রং হচ্ছে লাল, তাহলে আমরা টেবিলে দেখতে পাচ্ছি লালের জন্য মান হচ্ছে 2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে রেডের জন্য মান হচ্ছে 2। এরপর আমাদের এখানে যে টেবিল আছে, টেবিলে কিন্তু আমাদের 3 নাম্বার ডিজিটের কথা বলা আছে, 3 নাম্বার কলাম, কিন্তু আমাদের রেজিস্টারের মধ্যে কিন্তু 3 নাম্বার এখানে কোনো কলাম নেই। অনেক রেজিস্টার থাকে যেখানে 3টি ব্যান্ড থাকে, আবার অনেক রেজিস্টার যেগুলোর মান ছোট সেগুলোতে 2টি ব্যান্ড থাকে। তো আমাদের এই রেজিস্টারে 2টি ব্যান্ড দেওয়া আছে। তৃতীয় যে ব্যান্ড সেই ব্যান্ডটা কিন্তু মাল্টিপ্লায়ার, মানে এখানে আমাদের মাল্টিপ্লায়ার হিসেবে দেওয়া আছে এগেইন ব্রাউন কালার, বাদামি কালার। তাহলে এখানে বাদামির জন্য মাল্টিপ্লায়ার হচ্ছে 10। সো আমাদের এখানে যেহেতু ব্রাউন আছে, সো আমরা এই আগে যে আমরা যে দুটো সংখ্যা পেয়েছি এই দুটো সংখ্যাকে আমরা 10 দ্বারা গুণ করব। তো এখানে 12 সাথে 10 গুণ করে আমরা পাই 120 ওহম। তো এটা হচ্ছে আমাদের রেজিস্টরের মান। এখানে সর্বশেষে আমাদের আরেকটি ব্যান্ড ছিল যেটি গোল্ডেন কালারের ছিল, এবং আমরা যদি টেবিলে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই গোল্ডেন কালার ব্যান্ড এখানে
কলামে গোল্ড হচ্ছে 5%, প্লাস মাইনাস 5%। তো এই 5% মান আমাদের এখানে বেশি হতে পারে বা কম হতে পারে। তাহলে আমরা যদি 120-এর 5% হিসাব করি, তাহলে আমরা পাবো 6 ওহম। সেক্ষেত্রে যদি প্লাস মাইনাস 5% হয়, 114 ওহম এর মাঝামাঝি। মানে আসলে হয় কি, মানে এই রেজিস্টারগুলো যখন তৈরি করা হয় কারখানাতে, তখন এগুলো বিপুল পরিমাণে একসাথে তৈরি করা হয়ে থাকে। তো যার ফলে সবগুলো রেজিস্টারের কিন্তু মান এইভাবে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না, যে সবগুলো যে একটা নির্দিষ্ট মান থাকবে সেটা নিশ্চিত করা যায় না। এই জন্য একটা জেনারেল টলারেন্স মান দেওয়া হয়, যে রেজিস্টারগুলো 5% মান কমও হতে পারে, আবার 5% মান বেশিও হতে পারে। কিন্তু আমরা যখন সার্কিটের রেজিস্টারগুলো ব্যবহার করি, তখন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রিসাইজ মানের প্রয়োজন হয় না। মানে আমরা কিন্তু কিছুটা যদি বেশি থাকে রেজিস্ট্যান্সের মান বা কিছুটা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু সার্কিটের উপর খুব সেরকম কোনো নেতিবাচক প্রভাব তৈরি হয় না। তো যার ফলে আমরা প্লাস মাইনাস 5% রেজিস্টার, টলারেন্সযুক্ত রেজিস্টার সহজেই সার্কিটে ব্যবহার করতে পারি। আমরা এভাবে রেজিস্টারের উপরে যে ব্যান্ডগুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু রেজিস্টার এর মান নিশ্চিত করতে পারি এবং সার্কিটে সঠিক মানের রেজিস্টার কিন্তু সংযুক্ত করতে পারি। তো রেজিস্টার সম্পর্কে আমরা পরবর্তী লেকচারগুলোতে আরও বিস্তারিত জানব। তো সার্কিটের ভিতরে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্টারের একটা সম্পর্ক রয়েছে, সেটা আমরা আগেই জেনেছি। এই সম্পর্ককে ওহমের সূত্র এর সাহায্যে ব্যাখ্যা করা যায়, এবং আমরা জেনেছি ওহমের সূত্র হচ্ছে ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, বা ভোল্টেজ হচ্ছে ভি, কারেন্ট হচ্ছে আই এবং রেজিস্ট্যান্স হচ্ছে আর। সুতরাং ওহমের সূত্র অনুসারে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। আমাদের ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করার সময় এই সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সূত্র আমাদের মনে রাখতে হবে, এবং বিভিন্ন কাজে আমাদেরকে প্রায়ই এই সূত্র ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। তো এই সূত্র সম্পর্কে আমরা পরবর্তী লেকচারগুলোতে আরও বিস্তারিতভাবে জানব। তো আমরা এই লেকচারে বিদ্যুৎ সম্পর্কে জেনেছি, বিদ্যুতের প্রকার সম্পর্কে জেনেছি, এবং সাথে সাথে বিদ্যুতের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন ভোল্টেজ, কারেন্ট ইত্যাদি জেনেছি। তো এখন আমরা সার্কিট সম্পর্কে জানব, কীভাবে সার্কিট ড্রয়িং করতে হয় সে সম্পর্কে একটা বেসিক ধারণা অর্জন করব। তো আমরা এখন জানব সার্কিট কী। যখন বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট একটার সাথে আরেকটা একটা নিয়ম অনুসারে সংযুক্ত করা হয়, মানে একটা নির্ধারিত পদ্ধতি ব্যবহার করে সংযুক্ত করা হয়, তখন তাকে বলা হয় সার্কিট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু ইলেকট্রিক্যাল উপকরণ আছে, একটি ব্যাটারি আছে, রেজিস্টর আছে এবং একটি লাইট বাল্ব আছে। এখন আমরা যদি ব্যাটারি থেকে রেজিস্টরে সংযোগ দিই তারের মাধ্যমে, তার থেকে লাইট বাল্বে, এবং লাইট বাল্ব থেকে পুনরায় আবার ব্যাটারিতে সংযোগ দিই, তাহলে কিন্তু এখানে একটা চক্রাকার বৃত্ত তৈরি হলো। মানে ইলেকট্রনগুলো কিন্তু ব্যাটারি থেকে বের হয়ে রেজিস্টরের মধ্যে প্রভাবিত হয়ে পুনরায় লাইটের মধ্যে গিয়ে অতিরিক্ত ইলেকট্রনগুলো কিন্তু আবার ব্যাটারিতে ফেরত আসবে। কারণ ইলেকট্রনগুলো যখন লাইটের মধ্যে যাবে তখন লাইট জ্বলে উঠবে এবং কিছু ইলেকট্রন এখানে কনজামশন হবে। মানে লাইট কিছু ইলেকট্রনকে ব্যবহার করেই তো আলো তৈরি করবে। তো এরপরে অতিরিক্ত যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো কিন্তু আবার ব্যাটারিতে ফেরত আসবে। তো এইভাবে কিন্তু ইলেকট্রনগুলো এই তারের মধ্যে দিয়ে যে ঘুরতে থাকবে, এই এই যে চক্র, সেই চক্রকে বলা হয় সার্কিট। তো এখানে কিন্তু আমরা উপকরণগুলোকে একটি নির্ধারিত পদ্ধতিতে সংযুক্ত করেছি, এবং ইলেকট্রনগুলো যেন চক্রাকারে ঘুরে আবার সোর্সে, মানে পাওয়ার সোর্সে ফেরত আসতে পারে সেটা নিশ্চিত করেছি। তাই এটিকে আমরা একটি সার্কিট বলবো। তো সার্কিট তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হয়। মানে বিষয়টা অনেকটা এরকম যে আমরা যদি কোনো একটি স্থাপনা বা বিল্ডিং তৈরি করি বা কোনো একটি মেশিন তৈরি করি, তো এই জন্য কিন্তু আমাদের আগে একটা ড্রয়িং বা পরিকল্পনা তৈরি করতে হয়, এবং এই ড্রয়িং বা ব্লু প্রিন্ট বা পরিকল্পনা সে অনুসারে কিন্তু আমাদের সেই স্থাপনা বা মেশিন বা কোনো একটা কার্যক্রম সম্পাদন করতে হয়। তো সার্কিটও সেরকম একটি প্রক্রিয়ার অংশ, যে কোনো একটি সার্কিট ডিজাইন করার জন্য বা তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হয়। তো আমরা এখানে কিছু সার্কিট ডায়াগ্রামের নমুনা দেখতে পাচ্ছি। যেমন আমরা যদি বাম পাশে লক্ষ্য করি তাহলে আমরা দেখব একটি হ্যান্ড ড্রয়িং, এবং সেখানে একটা ব্যাটারি দেখা যাচ্ছে, ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত, এবং সাথে আমরা একটা রেজিস্টার দেখতে পাচ্ছি, রেজিস্টারের পজিটিভ নেগেটিভ প্রান্ত দেখানো হচ্ছে, যদিও রেজিস্টারের আসলে কোনো
মানে পজিটিভ নেগেটিভ প্রান্ত নাই, বা বোঝার সুবিধার্থে এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ দেখানো হয়েছে রেজিস্টরে। সাথে একটি ল্যাম্প দেখানো হয়েছে। তো এই যে ব্যাটারি, ব্যাটারির সাথে রেজিস্টার সংযোগ দেওয়া হয়েছে, এবং আমাদের আগের উদাহরণের মতো ব্যাটারির সাথে রেজিস্টার সংযোগ দেওয়া হয়েছে, এবং রেজিস্টারের সাথে ল্যাম্পের এক প্রান্ত সংযোগ করা হয়েছে, এবং ল্যাম্পের অপর প্রান্ত থেকে কানেকশন বের করে কিন্তু ব্যাটারিতে সংযোগ দেওয়া হয়েছে। তো আমরা যদি এই যে কানেকশন, এই কানেকশনকে যদি আমরা সার্কিট ডায়াগ্রামে কনভার্ট করি, তাহলে ব্যাটারিকে কিন্তু আমরা একটা চিহ্নর আকারে প্রকাশ করতে পারি, যেটা আমরা এই ডান পাশে দেখতে পাচ্ছি যে ব্যাটারিকে একটা চিহ্নর আকারে প্রকাশ করা হয়েছে। এই চিহ্নতে কিন্তু প্লাস দেওয়া হয়েছে, মাইনাস দেওয়া হয়েছে, এবং এই চিহ্নকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই চিহ্নের এক অংশে একটু বড় দাগ দেওয়া আছে এবং আরেক অংশে ছোট দাগ দেওয়া আছে। এখানে যে বড় দাগ দেওয়া অংশ সেটি হচ্ছে প্লাস, বোঝানো হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল বোঝানো হচ্ছে, এবং ছোট দাগ দেওয়া অংশ সেটি হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। আমরা জানি যে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দুটো টার্মিনাল আছে, সেই টার্মিনালগুলোকেই কিন্তু এই প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। আবার আমরা নিচের ডায়াগ্রাম যদি লক্ষ্য করি, সেখানেও কিন্তু একই রকমভাবে ব্যাটারির একটা চিহ্ন দেখানো হয়েছে। তো ব্যাটারির এরকম চিহ্ন আছে, পজিটিভ, আমরা এখানে দুটো চিহ্ন দেখতে পাচ্ছি। একই রকমভাবে রেজিস্টরকেও কিন্তু একটা চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়েছে। আবার নিচের সার্কিট ডায়াগ্রামে রেজিস্টরকে আরেকটু ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। এরকম কিন্তু রেজিস্টরের জন্য চিহ্ন বিদ্যমান আছে। আবার এখানে যে লাইট বা ল্যাম্পকে কিন্তু এখানে একটা চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়েছে, এলইডি লেখা হয়েছে। তো এখানে আমরা বুঝতে পারছি যে এই যে ফিজিক্যাল যে কম্পোনেন্টগুলো, মানে ফিজিক্যাল ব্যাটারি, রেজিস্টর, ল্যাম্প, এই ফিজিক্যাল উপকরণগুলোকে কিন্তু চিহ্নের সাহায্যে প্রকাশ করে লাইনের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে এবং একটি ড্রয়িং তৈরি করা হয়েছে। আমরা এই ড্রয়িংকেই কিন্তু সার্কিট ডায়াগ্রাম বলবো। যে এখানে প্রতিটা উপকরণ, ইলেকট্রনিকের যে উপকরণগুলো আছে, যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, রিলে ইত্যাদি, সবগুলো উপকরণের জন্য চিহ্ন আছে, এবং সেই চিহ্নগুলো ব্যবহার করে সঠিকভাবে যদি কানেকশন তৈরি করা হয়, সেই কানেকশনই হবে সার্কিট ডায়াগ্রাম। তো আমাদেরকে কোনো একটি সার্কিট ডিজাইন করার জন্য অবশ্যই এই চিহ্নগুলো জানতে হবে, যে বিভিন্ন চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো আমাদেরকে জানতে হবে, এবং এই চিহ্নগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমাদেরকে শিখতে হবে। এখানে কিছু, এর ফলে কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে যে আমরা যে সার্কিট ডায়াগ্রাম তৈরি করব, যদি আমরা সঠিক চিহ্ন ব্যবহার করে ডায়াগ্রাম তৈরি করি, তাহলে আমরা আমাদের ডায়াগ্রামগুলো কিন্তু অন্য ইঞ্জিনিয়ার বা অন্য যারা ডিজাইনার তারা কিন্তু পড়তে পারবে। আবার অন্যরা যে ডায়াগ্রাম তৈরি করবে, আমরা কিন্তু সেই ডায়াগ্রামগুলো পড়তে পারবো এবং সেই অনুযায়ী সার্কিট ডিজাইন করতে পারবো। যার ফলে আমরা যদি এই ডায়াগ্রামকে পড়তে পারি, মানে এই চিহ্নগুলোকে পড়তে পারি, কোন চিহ্নের মানে কি এবং এই কানেকশনগুলো হয়েছে, এই কানেকশনগুলোর মানে কি, এগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা অন্যের নিজেরা সার্কিট ডিজাইন করতে পারবো, প্লাস অন্যের ডিজাইনকেও কিন্তু আমরা বুঝতে পারবো। তো বিষয়টি আমরা পরবর্তী লেকচারগুলোতেও আমরা আরও বিস্তারিতভাবে জানবো, প্রতিটা উপকরণ সম্পর্কে আমরা জানবো এবং তাদের ব্যবহার সম্পর্কে যখন আমরা জানবো, তখন কিন্তু সাথে সাথে আমরা এই ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হয় বা এই ডায়াগ্রাম দিয়ে কীভাবে সার্কিট ডিজাইন করতে হয় সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো যাই হোক, এখন আমরা এই সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য কীভাবে কম্পিউটার ব্যবহার করা যায় বা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কীভাবে এই সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করা যায়, সেটা কিন্তু আমরা এখন দেখব। এবং এই জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব, সেই সফটওয়্যারের নাম হচ্ছে মাল্টিসিম। মাল্টিসিম সারা বিশ্বে খুব একটা জনপ্রিয় সফটওয়্যার, এবং বিভিন্ন এডুকেশনাল বা ইন্ডাস্ট্রি কাজ করার জন্য এই মাল্টিসিম সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। এটি তৈরি করেছে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট নামে একটি প্রতিষ্ঠান, এবং এই জন্য একে বলা হয় নি মাল্টিসিম, নি মানে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট মাল্টিসিম। তো আমরা এখানে কিছু কিছু ডিজাইন করার জন্য বা সিমুলেশন করার জন্য মাল্টিসিম ব্যবহার করব। এছাড়াও আমরা আরেকটি সিমুলেশন ব্যবহার করব। এখন আমরা মাল্টিসিম ব্যবহার করে কীভাবে সার্কিট ডায়াগ্রাম তৈরি করা যায় সে সম্পর্কে দেখব।
এখানে আমরা মাল্টিসিম সফটওয়্যার দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি মাল্টিসিম সফটওয়্যারের ভিতরে কাজ করার জন্য একটি ওয়ার্ক স্পেস আছে। উপরে মেনু আছে এবং মেনুতে ফাইল এডিট সহ নতুন ফাইল ওপেন করা বা নতুন ডিজাইন করা, সেভ করা ইত্যাদি বিভিন্ন অপশন আছে। এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস আছে, যেগুলো সার্কিটের বিভিন্ন অংশ অ্যানালাইসিস করার কাজে ব্যবহার করা হয়। তো এখন আমরা এই মাল্টিসিম সফটওয়্যার ব্যবহার করে কিভাবে সার্কিট ডায়াগ্রাম করতে হয় আমরা একটি সাধারণ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তৈরি করব। তো এই জন্য আমাদের এখানে যে সার্কিটটি আছে, যে একটা ব্যাটারি, একটা রেজিস্টার এবং একটা ল্যাম্প ব্যবহার করে সার্কিট ডায়াগ্রাম তৈরি করা হয়েছে, সেটি আমরা মাল্টিসিম ব্যবহার করে তৈরি করব। তো এই জন্য আমরা প্রথমে একটি চিহ্ন দেখতে পাচ্ছি এখানে। এই চিহ্নটা কিন্তু আমাদের সার্কিট ডায়াগ্রামে ব্যাটারির মতো চিহ্ন, এবং পাশাপাশি আমরা এখানে কিন্তু আরেকটি চিহ্ন দেখতে পাচ্ছি, সেটি কিন্তু আমাদের ডায়োডের মতো চিহ্ন। আমরা এখানে যদি ব্যাটারির চিহ্ন লক্ষ্য করি তাহলে দেখবো যে ব্যাটারি, রেজিস্টর এবং যে ডায়োডের চিহ্ন, এই একই চিহ্নগুলো কিন্তু এখানে বিদ্যমান আছে, ব্যাটারি, রেজিস্টর এবং এই ডায়োডের চিহ্ন। তো আমরা এখানে ব্যাটারির উপর প্রেস করি এবং একটি ব্যাটারি মানে ডিসি পাওয়ার সোর্স সেটি সিলেকশন করি এবং এটিকে ওয়ার্ক স্পেসে বসাই। এরপর আমাদেরকে এলইডি সিলেকশন করতে হবে। আমরা এখান থেকে একটি এলইডি সিলেকশন করি এবং একে বসাই ওয়ার্ক স্পেসে। এরপরে আমরা রেজিস্টারের উপর ক্লিক করে আমরা একটি রেজিস্টার সিলেকশন করি, রেজিস্টারকে আমরা স্ক্রিনে বসাই। এরপরে আমাদের প্রয়োজন হবে একটি গ্রাউন্ড, এবং এই গ্রাউন্ড সাধারণত সার্কিটের যে ক্যালকুলেশন আছে সেটি করার ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করে। তো সার্কিট আমাদেরকে গ্রাউন্ড রাখতেই হবে। তো এখানে আমরা যে কম্পোনেন্টগুলো পেয়েছি সেগুলোর মান পরিবর্তন করি। ব্যাটারি এর মান পরিবর্তন করে আমরা এখানে 6 ভোল্ট দিয়ে দিই। এরপর রেজিস্টর এর যে মান আছে সেটিকে আমরা পরিবর্তন করি। এই উপকরণগুলোকে আমরা তারের সাহায্যে সংযুক্ত করি। প্রথমে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে একটি তার বের করে আমরা রেজিস্টরের সাথে যুক্ত করি। এরপর রেজিস্টরের অপর প্রান্ত থেকে তার বের করে আমরা সেটিকে এলইডি এর পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করি, এবং এলইডি এর যে নেগেটিভ প্রান্ত আছে সেটিকে আমরা ব্যাটারি এর নেগেটিভ প্রান্ত এর সাথে যুক্ত করি। আমরা যদি লক্ষ্য করি তবে দেখতে পাবো যে এলইডির কিন্তু একটি প্রান্ত আছে যেখানে আমরা একটি লম্বা দাগ দেখতে পাচ্ছি, সেটি কিন্তু এলইডি এর নেগেটিভ প্রান্ত এর চিহ্ন। মানে এলইডির যে নেগেটিভ প্রান্ত আছে সেই প্রান্ত থেকে আমরা তার বের করে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এর সাথে যুক্ত করেছি, এবং এলইডির পজিটিভ প্রান্তকে আমরা রেজিস্টরের সাথে যুক্ত করেছি। এরপরে আমরা গ্রাউন্ডকে সার্কিটের সাথে কানেক্টেড করে দিলাম। এখন যদি আমরা সার্কিটের সিমুলেশন রান করি তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এলইডি গ্লো করেনি, মানে এলইডি কিন্তু জ্বলে ওঠেনি, মানে আমাদের সার্কিটে কোনো একটি সমস্যা রয়েছে। আমরা যদি এই সার্কিটকে পর্যবেক্ষণ করি তবে দেখতে পাবো যে এখানে আমরা যে রেজিস্টার ব্যবহার করেছি তার মান হচ্ছে 2.25 কিলো ওহম, মানে এর মান অনেক বেশি, যার ফলে সার্কিটের তারের মধ্যে এত পরিমাণে বাধা তৈরি হয়েছে যে 9 ভোল্ট ব্যাটারি থেকে যে ইলেকট্রনগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু এই এলইডি পর্যন্ত পৌঁছাতে পারছে না, যার ফলে এলইডি যথার্থ পরিমাণে বিদ্যুৎ না পাওয়ার ফলে সে জ্বলতে পারছে না। তো এখানে রেজিস্ট্যান্সের মান অনেক বেশি। তো আমরা এখানে যদি রেজিস্ট্যান্সের মান কমিয়ে দেই এবং এই মানকে আমরা করে দেই 220 ওহম। এবং এখন যদি আমরা সিমুলেশন রান করি তবে দেখতে পাবো যে এলইডি কিন্তু জ্বলে উঠেছে। এখানে সঠিক মানের রেজিস্ট্যান্স ব্যবহার করার ফলে আমরা যদি এখানে যদি পুনরায় আবার রেজিস্ট্যান্সের মানকে বৃদ্ধি করে দিই 2.2 কিলো ওহম এবং সিমুলেশন রান করি তবে কিন্তু এলইডি আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে যথার্থ পরিমাণে সে বিদ্যুৎ পাচ্ছে না, ইলেকট্রনগুলো এই এলইডির কাছে পৌঁছাতে পারছে না। এবং আমরা যদি এর মানকে আবার কমিয়ে 220 করে দিই এবং সিমুলেশন রান করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এলইডি কিন্তু আবার গ্লো করছে, মানে এলইডির মধ্যে ইলেকট্রন প্রবাহ হচ্ছে। তো এখানে একটি প্রশ্ন তৈরি হতে পারে যে এই সার্কিটের মধ্যে আমাদের রেজিস্টার ব্যবহার করার কী প্রয়োজন, কারণ ইলেকট্রনগুলোকে যদি আমরা এলইডির এখানে আসতে দেই তাহলে তো এলইডিগুলো হতে পারে, মানে রেজিস্ট্যান্স তো এখানে ইলেকট্রনগুলো প্রবাহ তৈরি হতে বাধা তৈরি করছে।
তাহলে আমাদের এখানে রেজিস্ট্যান্স ব্যবহার করার কী প্রয়োজন? মূলত আমাদের সার্কিটে এখানে রেজিস্টর ব্যবহার করতে হয়েছে এলইডিকে নিরাপত্তা দেওয়ার জন্য। মানে 9 ভোল্ট ব্যাটারি থেকে এত পরিমাণে ইলেকট্রন তৈরি হয় যে সেগুলো এই ছোট এলইডি এর পক্ষে চাপ নেওয়া সম্ভব না। এই এত পরিমাণে ইলেকট্রন যদি এই এলইডির ভিতর দিয়ে প্রভাবিত হয় তবে কিন্তু এই এলইডি পুড়ে যেতে পারে, গরম হয়ে পুড়ে যেতে পারে। তো এই জন্য যেন অনেক বেশি পরিমাণে ইলেকট্রন এলইডি এর মধ্যে দিয়ে না আসতে পারে, সেজন্য আমরা এখানে একটি রেজিস্টর স্থাপন করেছি। সেই রেজিস্টর কিন্তু ইলেকট্রনগুলোকে মানে এলইডি এর কাছে যেতে বাধা দেয়, কিন্তু আবার এত বেশি বাধা দেওয়াও যাবে না যে কোনো ইলেকট্রনে পৌঁছাতে পারতেছে না। তো এই জন্য আমরা কী করেছি, সঠিক মানের রেজিস্টর এখানে আমরা স্থাপন করেছি যে পর্যাপ্ত সংখ্যক ইলেকট্রন এই এলইডির কাছে পৌঁছে যায় এবং অতিরিক্ত ইলেকট্রনগুলো রেজিস্ট্যান্স আটকে দেয়, যার ফলে এলইডি সুরক্ষিত থাকে। তো আমরা এভাবে সিমুলেশন ব্যবহার করার মাধ্যমে সার্কিটে কোনো কম্পোনেন্টগুলো কীভাবে কাজ করে এবং সঠিকভাবে কাজ করে কিনা সেই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারবো এবং ডায়াগ্রাম ব্যবহার করে আমরা সার্কিট ড্রয়িং করতে পারবো। এখন আমরা যদি একটি মিটার ব্যবহার করে চেক করি যে এই রেজিস্টরের দুই পাশে কী পরিমাণে ভোল্টেজ আছে, তাহলে আমাদেরকে সেই মিটারের দুটো তারকে রেজিস্টরের দুই পাশে স্থাপন করতে হবে। এবং এরপরে যদি আমরা সিমুলেশন রান করে মিটারের উপর ডাবল ক্লিক করি, তাহলে ডিসপ্লেতে আমরা দেখতে পাবো যে এই মিটারের এই রেজিস্টরের মধ্যে 7.48 পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। মানে 9 ভোল্ট যে ভোল্টেজ সেটা 7.48 পরিমাণ ভোল্টেজকেই কিন্তু এই রেজিস্টর আটকে দিচ্ছে। বাকি 1 ভোল্টেজকে সে কিন্তু এলইডি এর মধ্যে প্রভাবিত হতে দিচ্ছে। এর পরিমাণ 1.6 এর কাছাকাছি এই পরিমাণের ভোল্টেজ এলইডি পাচ্ছে। তো অধিক পরিমাণের ভোল্টেজ কিন্তু এই রেজিস্টর আটকে দিচ্ছে এবং এলইডিকে নিরাপদ থাকতে সহায়তা করছে। এখন আমরা যদি জানতে চাই যে এই রেজিস্টরের মধ্যে দিয়ে কী পরিমাণে কারেন্ট প্রভাবিত হচ্ছে, তাহলে কিন্তু আমরা এই মিটার ব্যবহার করে জানতে পারি। তবে এক্ষেত্রে কিন্তু আমাদের সার্কিটের তারের কানেকশন ব্রেক করতে হবে। এই জন্য আমরা মিটারকে আবার সিলেকশন করি এবং ব্যাটারি এবং রেজিস্টরের মধ্যে যে তারের কানেকশন আছে সেটিকে সরিয়ে দেই এবং সেখানে মিটারটি স্থাপন করি। তো এক্ষেত্রে ব্যাটারি থেকে যে ইলেকট্রনগুলো বের হবে সেগুলো কিন্তু আগে মিটারের মধ্যে প্রবেশ করবে এবং মিটার থেকে আবার পুনরায় বের হয়ে রেজিস্টরের মধ্যে দিয়ে যে এলইডির মধ্যে দিয়ে প্রভাবিত হবে। তো যার ফলে মিটার কিন্তু জানতে পারবে যে এই সার্কিটের মধ্য দিয়ে কী পরিমাণে ইলেকট্রন প্রভাবিত হচ্ছে। এখন আমরা যদি সিমুলেশন রান করি এবং মিটারের উপর ডাবল ক্লিক করে ডিসপ্লে অন করি এবং ডিসপ্লেতে আমাদের এখন সিলেকশন করতে হবে এ অপশন, মানে অ্যাম্পিয়ার। আমরা জানি কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখতে পাবো এখানে 33 মিলি অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট কিন্তু প্রভাবিত হচ্ছে। তাহলে এভাবে কিন্তু আমরা সার্কিট ডায়াগ্রামের ভিতরে ভোল্টেজ এবং কারেন্টের মান দেখতে পারি এবং এগুলোকে সার্কিট ডিজাইন করার কাজেও ব্যবহার করতে পারি। আমরা যদি মাল্টিসিম সফটওয়্যার ডাউনলোড করতে চাই, তাহলে আমরা অনলাইনে মাল্টিসিম সফটওয়্যার ডাউনলোড করার জন্য সার্চ করতে পারি এবং বিভিন্ন লিঙ্ক থেকে আমরা কিন্তু মাল্টিসিম সফটওয়্যার ডাউনলোড করতে পারি। যদি কারো মাল্টিসিম সফটওয়্যার ডাউনলোড করতে সমস্যা হয় বা মাল্টিসিম সফটওয়্যার ব্যবহার করতে সমস্যা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটি সিমুলেটর ব্যবহার করব এবং সেটি দিয়ে কিন্তু আমরা মাল্টিসিমের মতোই আমরা সার্কিট ডায়াগ্রাম, ডিজাইন ইত্যাদি সম্পাদন করতে পারবো এবং সিমুলেশনও করতে পারবো। এই সিমুলেটর এর লিঙ্ক আমাদের ক্লাসের যে পেজের যে ল্যাব সেকশন আছে সেই সেকশনে এই লিঙ্ক দেওয়া আছে এবং সেখান থেকে সরাসরি আমরা এই সিমুলেটরে অ্যাক্সেস করতে পারবো। তো এখানে আমরা একটি কাজের পরিবেশ দেখতে পাচ্ছি, মাল্টিসিমের মতোই ওয়ার্ক স্পেস, এবং পাশে ডান পাশে অনেক কম্পোনেন্টের মেনু দেওয়া আছে। এখানে আমরা দেখব যে আগের সার্কিটকে আমরা কিভাবে এখানে ড্রয়িং করতে পারি। 9 ভোল্টের যে একটি ব্যাটারি আছে সেটাকে আমরা পয়েন্টে স্থাপন করেছি। এরপর আমরা একটি রেজিস্টর নিয়েছি এবং সাথে সাথে আমরা একটি এলইডি নিয়েছি।
এখানে আমরা এলইডির কালার চেঞ্জ করে গ্রিন করেছি এবং রেজিস্টরের মান পরিবর্তন করে আমরা এখানে 220 ওহম সিলেকশন করেছি। এরপর আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে তার বের করে সেটিকে আমরা রেজিস্টরে সংযুক্ত করেছি এবং রেজিস্টরের অপর প্রান্তকে এলইডির ক্যাথোড এর সাথে সংযুক্ত করেছি এবং এলইডির অপর প্রান্তকে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত এর সাথে সংযুক্ত করেছি। এখন যদি আমরা সিমুলেশন রান করি তবে দেখতে পাবো যে আমাদের এলইডি কিন্তু গ্লো করছে না বা জ্বলছে না। এর মানে আমাদের সার্কিটে নিশ্চয়ই কোনো সমস্যা বিদ্যমান আছে। তো আমরা এই সমস্যাটি খুঁজে বের করার চেষ্টা করি। এখানে আমরা যদি সার্কিট ডায়াগ্রামকে লক্ষ্য করি তবে দেখতে পাবো যে ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে রেজিস্টর সংযুক্ত করা হয়েছে এবং রেজিস্টরের অপর প্রান্ত এর সাথে কিন্তু এলইডি এর পজিটিভ প্রান্ত মানে অ্যানোডকে সংযুক্ত করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে অ্যানোড হচ্ছে পজিটিভ প্রান্ত এবং ক্যাথোড হচ্ছে সবসময় নেগেটিভ প্রান্ত। আমরা যদি এলইডি চিহ্ন অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাবো যে এলইডি চিহ্ন অনেকটা এরকম এবং যার এক পাশে একটি দাগ দেয়া আছে। তাহলে এলইডির যে পাশে দাগ দেয়া আছে সেটি কিন্তু আসলে ক্যাথোড। এবং এলইডির যে পাশে দাগ দেয়া নাই সেটি কিন্তু আসলে অ্যানোড। আমাদের সবসময় মনে রাখতে হবে যে অ্যানোড হচ্ছে পজিটিভ প্রান্ত এবং ক্যাথোড হচ্ছে নেগেটিভ প্রান্ত। ব্যাটারির ক্ষেত্রেও যদি আমরা বলি অ্যানোড তাহলে সেটা হবে পজিটিভ প্রান্ত এবং যদি বলা হয় ক্যাথোড তবে সেটা হবে নেগেটিভ প্রান্ত। এখন যদি আমরা এই এলইডির সাথে ব্যাটারি সংযোগ করি বা পাওয়ার সোর্স স্থাপন করি তবে অবশ্যই এমনভাবে স্থাপন করতে হবে যেন এলইডি এর ভিতর দিয়ে বিদ্যুৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রভাবিত হয়, মানে বিদ্যুৎ যেন পজিটিভ থেকে নেগেটিভের দিকে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে প্রভাবিত হয়। আমরা যদি এমনভাবে সংযুক্ত করি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায় তাহলে কিন্তু এলইডি নষ্ট হয়ে যেতে পারে বা পুড়েও যেতে পারে। এজন্য আমাদেরকে অবশ্যই এলইডিকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রভাবিত করতে হবে, মানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে প্রভাবিত করতে হবে। এখন যদি আমরা আমাদের সার্কিট ডায়াগ্রামকে লক্ষ্য করে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ব্যাটারি থেকে যে পজিটিভ তার বের হয়েছে সেটি মূলত এই এলইডি এর ক্যাথোডের সাথে সংযুক্ত হয়েছে, মানে এটি নেগেটিভ প্রান্ত এর সাথে সংযুক্ত হয়েছে, যা একটি ভুল এবং এই জন্যই আমাদের এলইডি কিন্তু গ্লো করছে না। আমরা সমস্যাকে রেকটিফাই করার জন্য এলইডি এর যে অ্যানোড প্রান্ত আছে সেই অ্যানোড প্রান্ত এর সাথে রেজিস্টরকে সংযুক্ত করব। এই জন্য আমরা এলইডিকে ঘুরিয়ে নিলাম, এরপর ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে রেজিস্টর সংযুক্ত করলাম এবং রেজিস্টরের অপর প্রান্ত এর সাথে অ্যানোডকে সংযুক্ত মানে পজিটিভ প্রান্তকে সংযুক্ত করলাম এবং নেগেটিভ যে প্রান্ত ক্যাথোড তাকে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এর সাথে সংযুক্ত করলাম। আমরা এখানে তারের যে কালার সেটিকে পরিবর্তন করে দিলাম, মানে পজিটিভ তারকে লাল এবং নেগেটিভ তারকে কালো কালার করে দিলাম। এটা মূলত একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে পজিটিভ তারের রং লাল হবে এবং নেগেটিভ তারের রং হবে কালো। তো এখন যদি আমরা সিমুলেশন রান করি তবে আমরা দেখতে পাবো আমাদের এলইডি কিন্তু গ্লো করছে এবং এটি জ্বলে উঠেছে, তার মানে আমাদের সার্কিটটি কাজ করছে। তো এখন যদি আমরা একের বদলে একাধিক এলইডি এই সার্কিটে সংযুক্ত করি এবং এই সকল এলইডিগুলোকে সিরিজে সংযুক্ত করি, মানে একটা এলইডির পজিটিভ প্রান্তকে আরেকটা এলইডির নেগেটিভ প্রান্ত এর সাথে সংযুক্ত করি পাশাপাশি, তাহলে যে ফলাফল পাবো সেটা আমরা এখন দেখব। এই জন্য আমরা এক এলইডির ক্যাথোডকে আরেক এলইডির অ্যানোড এভাবে সংযুক্ত করলাম এবং সর্বশেষ এলইডির ক্যাথোডকে আবার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করলাম। এখন যদি আমরা
সিমুলেশন রান করি, তবে আমরা দেখব সবগুলো এলইডি কিন্তু জ্বলে উঠেছে, কিন্তু লক্ষ্য করলে দেখব এগুলো কিন্তু যথার্থ উজ্জ্বলতা সহকারে জ্বলে ওঠেনি। মানে আমাদের ব্যাটারি যে পরিমাণে ইলেকট্রন সরবরাহ করছে সেগুলো কিন্তু রেজিস্টরের এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং সবগুলো এলইডি কিন্তু ফুল পোটেনশিয়াল নিয়ে গ্লো করতে পারেনি, তাদের উজ্জ্বলতা কিন্তু অনেক কম। তো এলইডিগুলোকে যদি আমরা ফুল উজ্জ্বলতা সহকারে জ্বালাতে চাই, তাহলে কিন্তু আমাদের এখানে আরও বেশি পরিমাণে ইলেকট্রন সরবরাহ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স এর মানকে আমরা আরও কমিয়ে দিতে পারি, এবং এর ফলে আমরা এই এলইডিগুলোর ভিতরে আরও বেশি পরিমাণে ইলেকট্রন দিতে পারি। তো এখানে আমরা রেজিস্ট্যান্সের মান 5 নির্ধারণ করেছি, 5 ওহম, এবং এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলো এলইডি কিন্তু উজ্জ্বলতা সহকারে গ্লো করছে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রেজিস্ট্যান্সের যদি আমরা বাড়াই তাহলে কিন্তু আমাদের ইলেকট্রন এর ফ্লো কমে যাবে। এই বিষয়গুলো কিন্তু আমরা এর আগে থিওরিতে দেখেছি। তো এভাবে আমরা সিমুলেশন ব্যবহার করার মাধ্যমে ইলেকট্রনিক সার্কিট ড্রয়িং করতে পারবো, এবং সাথে সাথে সেগুলোকে চালিয়ে পরীক্ষা করতে পারবো। এই সিমুলেশনগুলো ব্যবহার করার ফলে আমাদের কিন্তু অনেক সুবিধা তৈরি হবে। এক্ষেত্রে প্রথমত যে সুবিধা তৈরি হবে সেটি হচ্ছে আমরা সার্কিট ডিজাইনটা এখানে তৈরি করতে পারবো, এবং সার্কিট ডিজাইনে তৈরি করার সময় যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আমরা সহজে এটাকে রেকটিফাই করতে পারবো, মানে সমাধান করতে পারবো। যার ফলে আমরা যখন ফিজিক্যাল সার্কিট তৈরি করব, মানে সত্যিকারের উপকরণ দিয়ে সার্কিট বানাবো, তখন কিন্তু সেটি কাজ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর আমরা যদি সার্কিট ডিজাইন বা সিমুলেশনের মাধ্যমে সার্কিট আগে থেকে পরীক্ষা নিরীক্ষা না করে যদি সরাসরি সার্কিট তৈরি করি, তবে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা অনুভব করতে পারি। যেমন সার্কিটের উপকরণগুলো যদি কাজ না করে বা সার্কিটটি যদি কাজ না করে, তাহলে কিন্তু এইটা কোথায় সমস্যা হচ্ছে সেটা খুঁজে বের করতে আমাদের অনেক ঝামেলা হবে, এবং সাথে সাথে এই উপকরণগুলো নষ্ট হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে, তখন এগুলো আমাদের জন্য আর্থিক ক্ষতি নিয়ে আসতে পারে। তাই যে কোনো সার্কিট ডিজাইন করার পূর্বে আমরা সঠিকভাবে সার্কিট ডায়াগ্রাম তৈরি করব, এবং সেটাকে সিমুলেশন এর মাধ্যমে রান করে সেটার কার্যকারিতা পরীক্ষা করার চেষ্টা করব, এবং এখান থেকে বিভিন্ন ভুল এবং সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করে পরবর্তীতে আমরা সত্যিকারের যে সার্কিট আছে সেটা নির্মাণ করার চেষ্টা করব। তো পরবর্তী লেকচারগুলোতে আমরা আসলে এই সার্কিট ডিজাইন এবং সিমুলেশন এবং সাথে সাথে সার্কিট তৈরি করা সম্পর্কিত বিষয়গুলোকে আমরা আরও বিস্তারিত হাতে কলমে অ্যাপ্রোচের সাহায্যে দেখব ইনশাআল্লাহ। তো আমরা মূলত এই প্রথম লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সার্কিট ডিজাইন করার জন্য এই লেকচারে ইলেকট্রনিক্সের যে বেসিক যে বিষয়সমূহ আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখানে আমরা বিদ্যুতের প্রকার, বিদ্যুতের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন ভোল্টেজ, কারেন্ট, এগুলো সম্পর্কে জেনেছি। সাথে সাথে আমরা রেজিস্টরের মান বের করা এবং বেসিক সার্কিট ডিজাইন তৈরি করা সম্পর্কে ধারণা অর্জন করেছি। তো পরবর্তী লেকচারে আমরা ইলেকট্রনিক সার্কিট এর সাথে সম্পর্কিত কিছু থিওরি আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আসলে সার্কিট ডিজাইন করার জন্য এই থিওরিগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই থিওরিগুলো যদি আমরা না জানি তাহলে আমরা দক্ষভাবে সার্কিট ডিজাইন বা সার্কিটের দক্ষতা বৃদ্ধি করতে পারবো না। তো এই থিওরিগুলো সাধারণত সেরকম জটিল কিছু না, মানে আমরা যদি বেসিক অ্যালজেব্রা জানি বা সাধারণ অ্যালজেব্রা অঙ্ক করতে পারি তাহলেই আমরা এই থিওরিগুলো আমরা জানতে পারবো, এবং সাথে সাথে এই থিওরিগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি শিখবো, মানে এই থিওরিগুলো কীভাবে বাস্তব ক্ষেত্রে ব্যবহার করে সার্কিট ডিজাইন করা যায় সেগুলো কিন্তু আমরা দ্বিতীয় লেকচারে জানবো। তো দ্বিতীয় লেকচারে সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।